হুম, আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস। আজকে আপনাদের রিডিং এর লাস্ট ক্লাস। আজকের টপিক হচ্ছে এমসিকিউ। কারণ রিডিং এর যে কয় ধরনের কোশ্চেন থাকে, ট্রু ফলস নট গিভেন, ইয়েস নট গিভেন, তারপরে গ্যাপ ফিলিং, সামারি উইথ ক্লু, উইথাউট ক্লু, তারপরে হইতেছে আপনার আহ কি বলে প্যারাগ্রাফ নেমিং, অনেকগুলা রিডিং এর ক্লাস করানো হয়েছে, লিস্ট অফ রিডিং থেকে শুরু করে সবকিছু। সো দেখতে দেখতে আজকে রিডিং এর লাস্ট ক্লাস। কিন্তু আজকে লাস্ট ক্লাস মানে এই না যে আপনাদের সাথে আমার রিডিং এর ক্লাস হবে না। এরপরে আমরা একেবারে প্যাসেজ অনুযায়ী যাবো, যে প্যাসেজ ওয়ান, প্যাসেজ টু, প্যাসেজ থ্রি। সো আপনারা অবশ্যই এক্সট্রা ক্লাস পাবেন, এটা নিয়ে আপনাদের চিন্তা করার কিছু নেই। বাট ফ্যাক্ট হচ্ছে যে রিডিং এর এমসিকিউ নিয়ে কথা বলার আগে আগে আমি কিছু কথা বলে নিই। দেখেন, আচ্ছা আমি স্লাইডটাকে শেয়ার করি। দেখেন, এমসিকিউ যেটা হয় যে আমরা লিসনিং এর এমসিকিউ তো পড়ছি, আমরা রিডিং এমসিকিউ পড়বো, কিন্তু এখানে সলভিং প্রসেস একটু ভিন্ন। লিসনিং এর ক্ষেত্রে যেটা হইতো, আমাদের সময় থাকতো লিমিটেড। আমাদের ধরেন, যদি লিসনিং পার্ট থ্রির কথা বলি, আমাদের কি করতে হতো, পার্ট টু শেষ হওয়ার পরে আমাদের 30 সেকেন্ডস এর মধ্যে যে অ্যান্সার ট্রান্সফার করার যে 30 সেকেন্ড সময় দিত, আমরা এইটুকু সময় কি করতাম, তড়িঘড়ি করে পার্ট থ্রিতে চলে গিয়ে কোনোভাবে প্রশ্ন আর অপশন গুলো পড়ে ফেলতাম। কিন্তু এখানে এটা করা যাবে না এই জন্য, কারণ আপনি যদি শুরুতে অপশন পড়ে ফেলেন, দেখেন আপনাদের যে কয়টা কোশ্চেন মানে ক্লাসে আমি করাইছি রিডিং এর, প্রত্যেকটা সময় যেটা হতো আমরা কিন্তু অপশন গুলো পড়তাম, তাই না? এখন এখানে রিডিং এর ক্ষেত্রে এটা ভিন্ন। কারণ রিডিং এর ক্ষেত্রে আপনি যদি অপশন পড়তে যান, আপনার মাথা ব্ল্যাঙ্ক হয়ে যাবে। কারণ আপনি দেখবেন এই চার ধরনের তথ্যই আপনি যতটুকু প্যাসেজ পড়তে বলবে তার মধ্যে সীমাবদ্ধ। তো তখন কি হবে, যে মাথা কাজ করবে না, আপনি দেখবেন চারটে অ্যান্সার বা দুইটা অ্যান্সার এরকম মনে হতে পারে। সো আমরা আগে যেটা করব, আমরা কোশ্চেন পড়বো না। আমরা কোশ্চেন পড়বো কখন, যখন আমরা প্যাসেজের লোকেশন বের করতে পারবো, যখন আমরা ইনফরমেশন ম্যাচ করতে পারবো, অ্যান্ড দেন তখন আমরা কোশ্চেন গুলা মানে অপশন গুলা পড়বো। এবার এমসিকিউর ক্ষেত্রে একটা বিষয় হচ্ছে, একটা পদ্ধতি ফলো করতে হবে। সে মেথডটা কি, সেটা হচ্ছে প্রসেস অফ এলিমিনেশন। ওকে, ডু ইউ হ্যাভ এনি আইডিয়া অ্যাবাউট প্রসেস অফ এলিমিনেশন? এনিওয়ান, কারো আইডিয়া আছে প্রসেস অফ এলিমিনেশন মানে কি? আচ্ছা, আগে হলো কাটতে হবে যে পরে উত্তরগুলো পরে ভুল বাদ হয়েছে দেওয়া। ওইগুলো। পড়ে পড়ে বাদ দেয়া, গুড। বা একটা জিনিস হচ্ছে এরকম, দেখেন আমাদের এখানে চারটা অপশন আছে। আচ্ছা এবার বলেন, প্রত্যেকটা অপশন কত পার্সেন্ট পসিবিলিটি অ্যান্সার হওয়ার? এটা একটা ম্যাথমেটিক্যাল বা একটা ক্যালকুলেটিভ। বলেন তো, এখানে অ্যান্সার হওয়ার কত পার্সেন্ট পসিবিলিটি আছে প্রত্যেকটা অপশনের? 25%। 25। 25%, 25%, গুড। আচ্ছা, এখান থেকে আমরা যদি দুইটা অপশন বাদ দিতে পারি, একটা জিনিস খেয়াল রাখবেন, অলওয়েজ মাথায় রাখবেন যে রিডিং এর ক্ষেত্রে চারটা অপশনের মধ্যে দুইটা থাকবে একেবারে অহেতুক। একেবারে অহেতুক মানে ধরেন এই রিলেটেড কোনো কিছুই প্যাসেজ আপনি পাবেন না, এরকম দুইটা অপশন থাকবে একেবারে মানে ইরিলেভেন্ট, মানে একেবারে কিছুই নাই এখানে। আমরা যদি দুইটা অপশন বাদ দিতে পারি, তাহলে আমাদের বাকি কয়টা অপশন থাকে, দুইটা অপশন। এই দুইটার মধ্যে কত পার্সেন্ট চান্স আছে বলেন তো অ্যান্সার হওয়ার? 50-50। অর্থাৎ এই 50-50-র মধ্যে আমরা যদি সম্ভাব্য অ্যান্সারটা ধরতে পারি, প্লাস ডিস্ট্রাকশন যেটা বা আপনার ইররিলেভেন্ট যেটা লাস্ট ওয়ান, ওটা যদি বাদ দিতে পারি, তখন কিন্তু আমরা অ্যান্সারটা পেয়ে যাবো। সো এমসিকিউর ক্ষেত্রে আমি বলবো যে আপনাদের কয়েকটা করণীয় আছে। ফার্স্ট স্টেপ সেটা হইতেছে আমাদের প্রশ্নটা আগে পড়া, প্রশ্ন পড়ে প্রশ্নটা বোঝা। এরপর আমাদের সম্ভাব্য কিওয়ার্ড, আমরা কিওয়ার্ড নিয়ে কি করব, প্যাসেজ লোকেট করব। এন্ড দেন তারপর আমাদের করণীয় হচ্ছে, আমাদের কোশ্চেনে কি চাওয়া হয়েছে, এই চাওয়াটুকু আমরা যেখানে পাবো ওই ইনফরমেশনটুকু হাইলাইট করব, মানে হচ্ছে আমরা লাইক হাইলাইট করে করে দেখব। তারপর আমরা সরাসরি অপশনে চলে আসবো। দেন আমরা যা পড়ছি এখানে সবচাইতে কয়েকটি স্কিলের মধ্যে অন্যতম একটি স্কিল হচ্ছে কম্প্রিহেনশন স্কিল। অর্থাৎ আপনি যে কয়টা লাইনে পড়ছেন, আপনি সেটার সারমর্ম বা সামারি বুঝতেছেন কিনা। কারণ এখানে কিন্তু মূলত এক লাইন বা দুই লাইনের কোনো গেম না, যেটা আপনারা দেখছেন যে অন্যান্য কোশ্চেন প্যাটার্নের মধ্যে কিন্তু মূলত এক বা দুই লাইনের মধ্যে গেমটা থাকে। ফর এক্সাম্পল,
আমরা যদি বলি গ্যাপ ফিলিং, আপনি যদি গ্যাপ ফিলিং এর লোকেশন পান, আপনি দেখবেন এক লাইনের মধ্যে অ্যান্সারটা আছে। আবার আরেকটা বিষয় হচ্ছে এরকম যে ধরেন আপনার ইনফরমেশন ম্যাজিক এর ক্ষেত্রে কিন্তু এক দুই লাইনের মধ্যে অ্যান্সারটা পাওয়া যায়, কিন্তু এখানে আপনি কখনোই একটা লাইন বা দুইটা লাইনের মধ্যে অ্যান্সার পাবেন না, আপনাকে মিনিমাম তিন লাইন পড়া উচিত আর কি। কারণ কি, এখানে ইনফরমেশন গুলা ডিস্ট্রিবিউট করা মানে ভাগ করে দেওয়া। আচ্ছা, যখন আমি মানে সলভিং এ যাব তখন আপনারা বুঝতে পারবেন যে কিভাবে এই কোশ্চেনের অ্যান্সার গুলো করতে হয়। তার আগে কিছু আইডিয়া দিয়ে রাখলাম, ওকে। সো আমরা এখন সরাসরি সলভিং এ চলে যাব। আমাদের প্রথম প্রশ্ন যেটা দেখতে পাচ্ছি, আচ্ছা আগে আমরা টাইটেলটা পড়ে নিব। টাইটেল পড়লে যেটা হয় যে আমাদের একটা ধারণা পাবো। আমি অলওয়েজ বলি যে কোনো কোশ্চেন প্যাটার্ন শুরু করার আগে আপনারা আগে টাইটেল পড়ে নিবে, যে টাইটেলে কি আছে, মানে প্যাসেজটা কি নিয়ে। সো আমরা যদি একটু দেখি, আহ a neuroscientist reveals how to think differently। আচ্ছা, এখানে একজন আপনার নিউরোসায়েন্টিস্ট মানে কি, নিউরন নিয়ে বা মস্তিষ্ক জনিত আহ, দিক দিক নিয়ে যারা মানে বিজ্ঞানী বা যারা এই সম্পর্কে গবেষণা করে বা গবেষক, তাদেরকে নিউরোসায়েন্টিস্ট বলা হয়। আর রিভিলস মানে হচ্ছে প্রকাশ করা। তারা ধরেন কিছু একটা প্রকাশ করছে, কিভাবে, হাউ টু থিঙ্ক ডিফারেন্টলি, কিভাবে আপনার লাইক ভিন্নভাবে চিন্তা করা যেতে পারে। অর্থাৎ আমাদের এখানে আমরা যেটা বুঝতে পারতেছি সামার মানে টাইটেল পড়ে, এখানে আমাদের নিউরনগত কিছু জিনিস থাকবে, আর থাকবে যে ভিন্নভাবে চিন্তা করার কিছু ক্রাইটেরিয়া। ওকে, আমরা আপাতত এইটুকু একটা মাথায় আইডিয়া নিলাম। দেন আমরা যেটা করব, আমরা 27 নম্বরে চলে যাবো, অর্থাৎ আমাদের এখান থেকে প্যাসেজ 3টা শুরু হয়েছে। দেখেন, নিউরো ইকোনমিক্স ইজ আ ফিল্ড অফ স্টাডি হুইচ সিক্স টু। ওকে, আমাদের এখানে সবচেয়ে স্ট্রং কিওয়ার্ড হচ্ছে নিউরো ইকোনমিক্স। অ্যান্ড দেন আরেকটা জিনিস হচ্ছে, আমরা প্রশ্নটা যেটা বুঝতেছি, নিউরো ইকোনমিক্স ইজ আ ফিল্ড অফ স্টাডি হুইচ সিক্স টু ড্যাশ। এবার আমাদের মানে ফোকাস পয়েন্ট হচ্ছে সিক্স টু। আচ্ছা, আচ্ছা বলেন তো, আচ্ছা এনিওয়ান সিক মানে মানে কি বোঝে সিক? এস, মনে হয় খোঁজা। খোঁজা, খোঁজা অনুসন্ধান। জি। তার মানে আমরা খোঁজা যেটা করবো যে এই যে নিউরো ইকোনমিক্স, এই নিউরো ইকোনমিক্স এর যে ফিল্ড হচ্ছে আপনার ক্ষেত্র, আর স্টাডি মানে হচ্ছে এখানে গবেষণা, তাই না? সো আমরা যেটা দেখবো, আমরা দেখবো যে নিউরো ইকোনমিক্স কোথায় আছে। আর এই স্টাডি মানে কিন্তু পড়াশোনা না, এখানে স্টাডি বুঝেছে গবেষণা। আর ফিল্ড মানে এখানে মাঠ না, ফিল্ড মানে হচ্ছে আপনার কার্য, তাই না? এই যে গবেষণা কার্যটা যেখানে হয়, হ্যাঁ, বা গবেষণাগার, বা এইটার মধ্যে যেটা হয় যে নিউরো ইকোনমিক্স আসলে কি খুঁজে, তাই না, মানে কি খুঁজে সেটা অলরেডি আপনারা একজন মার্ক করে ফেলছেন। ঠিক আছে, এখান থেকে আমরা পড়বো। তো নিউরো ইকোনমিক্স আমরা এখানে পাইছি। তো আমরা যেটা করবো, আমরা এর একটু আগে থেকে পড়বো। আর আমাদের মাথায় রাখতে হবে যে এই নিউরো ইকোনমিক্স যেটা আছে, অর্থাৎ গবেষণার ক্ষেত্রে এটা কি খোঁজা হয় বা কি জানতে চাওয়া হয় বা কি অনুসন্ধান করা হয়, তাই তো? ওকে, আমরা একটু পড়ি। দেখেন, আমরা এখান থেকে শুরু করবো। These discoveries to have lead to the field known as neuroscientist। অর্থাৎ এখানে কিন্তু নিউরোসায়েন্স রিলেটেড কিছু না কিছু বলছে, নিউরো ইকোনমিক্স সম্পর্কিত। এবার আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, ইকোনমিক্স মানে তো আমরা জানি আহ অর্থনীতি, তাই না? আচ্ছা, এবার নিউরো ইকোনমিক্স মানে বলতে আপনাদের মানে মাথায় কি আসতেছে? নিউরো ইকোনমিক্স মানে এখানে কি, মানে যেটা আপনাদের মাথায় সেটাই বলতে পারবেন, মানে আপনি কি বুঝতেছেন এটা পড়ে, যেটা আইডিয়া আসে আপনি বলতে পারেন, সমস্যা নেই। আমি ব্রেনও ব্রেনও আচ্ছা, ব্রেন তো অবশ্যই। আচ্ছা, এবার আমি বলি অর্থের নি- সাথে রিলেটেড, অর্থের ব্রেনের সাথে জ্ঞান হচ্ছে রিলেটেড অর্থের বিভিন্ন, সাথে রিলেটেড। জি জি, বিভিন্ন আপনার জ্ঞান বা অন্বেষণ, তাই না? গুড। আচ্ছা, আপু যেটা বলছে এটা অবশ্যই রিলেভেন্ট। নিউরো ইকোনমিক্স মানে বুঝাইতেছে আপনাদের অর্থনীতি সম্পর্কিত যে জ্ঞান বা আপনার যে ধারণা বা আপনার যে তত্ত্ব, হ্যাঁ, সেগুলো হচ্ছে নিউরো ইকোনমিক্স। অর্থাৎ আমরা আমাদের মানে মস্তিষ্কে আমরা ইকোনমিক্স সম্পর্কিত যে কোনো ডিসিশন, হ্যাঁ, যে কোনো সিদ্ধান্ত আমরা কিভাবে নিয়ে থাকি, সেটাই হচ্ছে নিউরো ইকোনমিক্স। ওকে, সো আমরা এখানে যতটুকু পড়তেছি যে দিস ডিসকভারিজ হ্যাভ লিড টু field known as neuroeconomics। এবার হুইচ স্টাডিজ, হুইচ কারে ইন্ডিকেট করতেছে বলেন তো? হুইচ কিন্তু এই নিউরো ইকোনমিক্স কে ইন্ডিকেট করতেছে। হুইচ স্টাডিজ দ্য ব্রেইনস সিক্রেট টু সাকসেস ইন অ্যান ইকোনমিক এনভায়রনমেন্ট। আচ্ছা, দ্যাট ডিমান্ডস ইনোভেশন অ্যান্ড বিং এবল টু থিঙ্ক ডিফারেন্টলি। আচ্ছা, এটা কি ভিন্নভাবে থিঙ্ক করতে সাহায্য করে ফ্রম কম্পিটিটরস। ওকে, সো আমরা এখানে খুব ভালো কিছু লাইন পাইছি। দেখেন, আমরা যেটা পাইছি, দেখেন, এই নিউরো ইকোনমিক্স
হুইচ স্টাডিজ, যেটার আর কি গবেষণা বা যেটার আপনার কার্যসিদ্ধি যেটা হয়, দ্য ব্রেন সিক্রেট মানে ব্রেনের যে গোপন, সিক্রেট টু সাকসেস মানে কি, যেটা আপনার গোপন রহস্য এখানে, সেটা কি যে ইন ইকোনমিক এনভায়রনমেন্ট, ইকোনমিক এনভায়রনমেন্ট মানে হচ্ছে আপনার আহ অর্থনৈতিক যে পরিবেশ তাই না, বা অর্থনৈতিক ক্ষেত্র, দ্যাট ডিমান্ডস মানে কি, যেটা আপনার ডিমান্ড করে বা যেটা আপনার যেটার চাহিদা থাকে, সেটা কি ইনোভেশন অ্যান্ড বিং এবল টু, ইনোভেশন মানে কি ক্রিয়েটিভিটি তাই না, ক্রিয়েটিভিটি। ক্রিয়েটিভিটি গুড। এখন দেখেন, অ্যান্ড বিং এবল টু ডু থিং ডিফারেন্টলি ফ্রম কম্পিটিটর্স, এবং এটা হচ্ছে এরকম একটা জিনিস যেটা হচ্ছে কি কম্পিটিটর যারা আছে, কম্পিটিটর্স মানে কি আমাদের যারা প্রতিদ্বন্দ্বী তাই না, প্রতিযোগী। অর্থাৎ এখানে এটাই বুঝাইছে যে আপনার এটা একটা ব্রেনের একটা সিক্রেট সাকসেস, সেটা কি দেখেন যে আমরা অবশ্যই ভিন্ন কিছু করব আমাদের কম্পিটিটরসদের থেকে, সেটা কি জন্য সাকসেস পাওয়ার জন্য। যেমন ধরেন আমার কম্পিটিটর লাইক কেউ একজন সামথিং, সে ধরেন কোর্স ফি রাখতেছে ধরেন 6,000 টাকা করে। এখন অনেকের ক্ষেত্রে যেটা হয় যে তারা অনলাইনে অফলাইনে অনেকে 10,000 টাকাতে ভর্তি হতে পারে, তো তাদের থিঙ্কিং থাকে যে 6,000 7,000 টাকা দিয়ে, সাপোজ আমি উদাহরণ দিচ্ছি এই জন্য যে ই না হয়ে ধরেন আমার কোর্স ফি 2,499 টাকাতে ভর্তি হইতেছে বা 3,000 টাকাতে ভর্তি হইতেছে কথার কথা। তো এখন দেখেন আমি কি করলাম, আমি ভাবলাম যে না আমার হচ্ছে যে লাইক ফিল্ডের টিকার জন্য কথার কথা যে আমার কোর্স ফিটা ই করতে হবে, কমাতে হবে, তাহলে যেটা হবে যে অনেকটা যখন অ্যাফোর্ডেবল হবে তখন কি স্টুডেন্ট এখানে এনরোল করতে আগ্রহী হবে। সো বিষয়টা এরকম, তা আমার কি আমার নিজের কি হলো তার থেকে অর্ধেক কোর্স ফিতে আমার রান করতে হলো। এখন দেখেন এতে কি হয়েছে যে সে ধরেন স্টুডেন্ট পাচ্ছে এরকম ধরেন 15-20টা, আমার স্টুডেন্ট থাকতেছে ধরেন 100-150 এরকম। সো এতে কি হলো, আমার একটু ভিন্নভাবে কাজ করার ফলে কি স্টুডেন্ট গুলো বাড়লো। আবার অন্যদিকে ধরেন দুইটা ব্যবসায়ী, একজন হচ্ছে আপনার সেম ব্যবসায়ী, ধরেন একজন হচ্ছে গ্লোসারি আইটেম সেল করে, আরেকজন হচ্ছে আপনার লাইক ফার্নিচার বা ইলেকট্রিক জিনিস সেল করে, হ্যাঁ। এখন একজন হচ্ছে অতিরিক্ত মুনাফা জন্য যেটা করে যে কখনোই প্রাইস কমায় না, প্লাস হচ্ছে যে কাস্টমার সার্ভিস ভালো না। আবার আরেকজনে যেটা হয় যে সে অলওয়েজ কি করে সীমিত লাভে ব্যবসা করে, এতে যেটা হয় যে তার ব্যবসার প্রসারটা বাড়ে, অর্থাৎ ভিন্ন ওয়েতে কাজ করতেছে। সো এতে কি হয়, তার সাকসেসটা বাড়ে না। অর্থাৎ এখানে এটাই বুঝাইছে যে নিউরো ইকোনমিক্স মানে কি আমাদের অর্থনৈতিক যে জ্ঞান বা অর্থনৈতিক যে আমাদের মানে কগনিটিভ জিনিসগুলো, হ্যাঁ। এতে যেটা হয় এটা এটাই বোঝায় যে একজন কম্পিটিটর সাকসেস পাবার জন্য বা সফলতা মানে সফলতা পাবার জন্য সে কি করে, তার প্রতিদ্বন্দ্বী থেকে ভিন্ন কিছু করে। আমাদের এইটুকু হচ্ছে সামারি। এটা এবার আমরা এখানে পড়বো অপশন গুলাতে এরকম কোথাও কোনো ইনফরমেশন আমরা পাই কিনা। দেখেন, নাম্বার 1 আমরা এ থেকে পড়বো। আচ্ছা, কজ আ চেঞ্জ ইন হাউ সায়েন্টিস্ট আন্ডারস্ট্যান্ড ব্রেন কেমিস্ট্রি। আচ্ছা, আপনারা কি এখানে ব্রেন কেমিস্ট্রি রিলেটেড কিছু পাইছেন, যে ব্রেন কেমিস্ট্রি নিয়ে কিছু বলছে সায়েন্টিস্টরা, যে কিভাবে ব্রেন কেমিস্ট্রি বুঝতে হয়? না, আমরা কিন্তু লিটারেলি এখানে এইটুকুর মধ্যে আমরা ব্রেন কেমিস্ট্রি রিলেটেড কোনো কথাই আমরা এখানে পাইনি। সো আমাদের অ্যান্সার এটা কি, এটা বাদ দিতে হবে, অর্থাৎ এটা প্রসেস অফ এলিমিনেশন করতে হবে, অর্থাৎ এটা আমাদের বাদ। বাকি তিনটা এখন আমাদের যেটা হয়, আগে ছিল চারটা, চারটার মধ্যে 25% পসিবিলিটি ছিল, এখন আমাদের তিনটা হয়ে গেল। তিনটার মধ্যে এখন কিন্তু পসিবিলিটি বেড়ে যাবে, কারণ এখন হবে 33.3%। ওকে, সো আমরা যদি দ্বিতীয়টা পড়ি, দেখেন আন্ডারস্ট্যান্ড হাউ গুড ডিসিশন আর মেড ইন ব্রেইন। কিছুটা লজিক্যাল আমরা এটা রাখতে পারি, কারণ ব্রেইনের মধ্যে কিভাবে ভালো ডিসিশন নেওয়া যেতে পারে এটা কিছুটা লজিক্যাল, আমরা এটা বাদ দিতেছি না, এটা আমরা রাখলাম। আচ্ছা ঠিক আছে, আমরা 3 নাম্বারটা পড়ি। 3 নাম্বারে কি বলছে, আন্ডারস্ট্যান্ড হাউ দ্য ব্রেন ইজ লিঙ্কড টু অ্যাচিভমেন্ট ইন কম্পিটিটিভ ফিল্ডস। আমরা এখানে অ্যাচিভমেন্টও পাইছি, অ্যাচিভমেন্টের প্যারাফ্রেজিং ছিল কি সাকসেস। আবার আমরা সাকসেস। কম্পিটিটিভ ফিল্ডও পাইছি। কম্পিটিটিভ ফিল্ড মানে কি, যে আপনার এই যে ওয়ার্ক এনভায়রনমেন্ট। ডিফারেন্ট কিছু করা তাই না, ফ্রম কম্পিটিটর্স মানে কি প্রতিযোগিতা থেকে ভিন্ন কিছু করা কি সাকসেস পাওয়ার জন্য। আচ্ছা আমরা এটাও রাখতে পারি। এবার আমরা যদি 2 নাম্বার পড়ি, ট্রেস মানে হচ্ছে চিহ্ন তাই না, ট্রেস দ্য স্পেসিফিক ফায়ারিং প্যাটার্ন। আচ্ছা এখানে কি ফায়ারিং প্যাটার্ন নিয়ে কিছু বলছে, ফায়ারিং প্যাটার্ন অফ নিউরনস, তারপরে ডিফারেন্ট এরিয়াস অফ ব্রেইন? না, এখানে আমরা কিন্তু কোনো ফায়ারিং প্যাটার্ন প্যাটার্ন এসব কিছু পাই না, কোনো চিহ্ন আমাদের এখানে ছিল না, মানে স্পেসিফিক কোনো ফায়ারিং প্যাটার্ন। সো আমাদের যদি ধরি আমাদের এ আর ডি, এটা কিন্তু বাদ হয়ে যাচ্ছে তাই না, লিটারেলি এ আর ডি একেবারে বাদ। এখন আমরা যদি দুইটার মধ্যে একটু চিন্তা করি, যে আমরা যদি আবার মানে ইকো পড়তে যাই, দেখেন বি আর সির মধ্যে পসিবিলিটি আছে কি 50-50, হয় বি হবে না হয় সি হবে। এখন আপনাদের কাছে প্রশ্ন, আপনারা আপনারা এবার আপনাদের উপর ছেড়ে দিলাম, আপনারা বলেন
বি আর সি মধ্যে আপনাদের কাছে কোনটা মনে হচ্ছে সুইটেবল? সি। সি। সবাই সি, সি। বি পক্ষে কেউ নাই? আচ্ছা, এবার দেখেন, অবশ্যই অ্যান্সার সি হবে, এবং কেন হবে সেটা আমি ব্যাখ্যা করতেছি। দেখেন, বিতে যেটা বলছে, আন্ডারস্ট্যান্ড হাউ গুড ডিসিশনস আর মেড ইন ব্রেইন। এখানে যেটা বলছে যে আপনার এখানে কিন্তু গুড ডিসিশন রিলেটেড কোনো কিছু বলেন নাই, এখানে বলছে কি আপনার সাকসেস পাওয়ার জন্য কিছু সফল মানে আপনার কিছু জিনিস লাগে, যেমন হচ্ছে আপনার এই ইকোনমিক এনভায়রনমেন্টে যেটা ডিমান্ড করে সেটা কি ইনোভেশন, মানে ক্রিয়েটিভিটি। আপনার ব্যবসায় যদি ক্রিয়েটিভিটি থাকে তাহলে কি আপনি অবশ্যই সাইন করতে পারবেন। তারপরে আবার কি বলছে যে এবল টু ডু থিং ডিফারেন্টলি ফ্রম কম্পিটিটর্স। অর্থাৎ এখানে আমরা কোনো ডিসিশন, ভালো ডিসিশন বা খারাপ ডিসিশন এমন কিছুই পাই নাই, তবে কিছুটা রিলেভেন্সি আছে, যে কারণে আমরা কিন্তু বি বাদ দিতে পারিনি। এবার আমরা যদি সিতে পড়ি, সিতে যেটা আছে যে আন্ডারস্ট্যান্ড হাউ দ্য ব্রেন ইজ লিঙ্কড টু অ্যাচিভমেন্ট। আমরা পেয়ে গেছি যে আপনার ব্রেন সাকসেস মানে কি, ব্রেনের সাথে এটা কি মানে একটা লিঙ্ক করা না। তারপর আবার কি পাইতেছি দেখেন, ইন কম্পিটিটিভ ফিল্ড। কম্পিটিটিভ ফিল্ড মানে কি, যে আপনাদের যে প্রতিযোগী বাজার, প্রতিযোগী ক্ষেত্র, মানে যেটা হবে যে তারা অবশ্যই কি ভিন্ন কিছু করবে কি প্রতিযোগিতা থেকে, তাই না? তার মানে আমরা এখানে কম্পিটিশন রিলেটেড কিন্তু একটা থিওরি পাচ্ছি, তার মানে আমাদের সাথে অ্যান্সারটা টোটালি ম্যাচ করতেছে। দেখছেন আমি আপনাদের কি বলছি যে চারটা অপশনের মধ্যে দুইটা থাকে একেবারে ইরিলেভেন্ট। যেমন ধরেন এই যে প্রথমে কি বলছে, ব্রেন কেমিস্ট্রি নাম্বারে, এটা কোথাও কোনো ক্লুই নাই। তারপর এখানে কি বলছে, ট্রেস দ্য স্পেসিফিক ফায়ারিং প্যাটার্ন, ফায়ারিং প্যাটার্নে কিচ্ছু বলে নাই। তার মানে আমাদের এআর ডি হচ্ছে একেবারে অযথা কথাবার্তা, এখানে কোনো কিছুই নেই। কিন্তু বিআরসির মধ্যে কি একটা দারুণ কনফ্লিক্ট ছিল। কিন্তু এখন আমাদের দুইটার মধ্যে একটা চুজ করতে হলে আমরা বি কিছুটা রিলেভেন্সি পাইলেও কিন্তু তেমন কোনো তথ্য আমরা এখানে পাইনি, কিন্তু সিতে যেটা হয় আমরা পুরোপুরি ইনফরমেশন গুলো এখান থেকে পাইছি। কারণ আমাদের 87 অ্যান্সার হচ্ছে সি। ওকে, আমরা যদি এখন 28-এ যাই, 28-এ গেলে আমাদের ওয়েট আ বিট, আমি অ্যানোটটা কি করে নিই, ডিলিট করে নিই, তাহলে আমরা বুঝতে পারবো। ওকে, দেখেন নাম্বার 28, অ্যাকর্ডিং টু দ্য রাইটার, মানে রাইটারের মতে, দেখেন রাইটারের মতে কি, আইকোনোক্লাস্ট আর ডিস্টিংটিভ বিকজ। এবার আপনাদের কাছে একটা জিনিস হচ্ছে, দেখেন আইকোনোক্লাস্ট মানে কি? আইকোনোক্লাস্ট মানে হচ্ছে আপনার এক ধরনের মানুষ, হ্যাঁ, বা একটা গোষ্ঠী বোঝায়, যে যারা নিজেদের আলাদা ভাবে। এখন আলাদা ভাবে কেন? তাদের বিভিন্ন চিন্তা চেতনা, তারা ভাবে যে তারা মানুষের থেকে পৃথক। যেমন ধরেন লাইক, আচ্ছা আপনারা কারো কি ফিলোসফি কেউ পড়ছেন এখানে? কারো ফিলোসফি ছিল? এনিওয়ান অনার্স এর ফিলোসফি? আচ্ছা, ফিলোসফি ছিল না কারো। পলিটিক্যাল সায়েন্স ছিল কারো? এনিওয়ান? আচ্ছা আপু, পলিটিক্যাল সায়েন্স আপনি তো সক্রেটিস, প্লেটো, তারপর আরো কয়েকজনের নাম আছে না, ম্যাকিয়াভেলি। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আপু, আপনারা তো গ্রিসের দর্শন পড়ছেন না, রাজনীতি চর্চা পড়ছেন না? আমার অ্যাকচুয়ালি আমার অনেক বই পড়া হয়েছে পলিটিক্স নিয়ে, দ্যাটস হচ্ছে আমি মোটামুটি কিছু না কিছু জানি। আচ্ছা আপু, আপনি কি সোফিজম রিলেটেড আপনার কোনো মানে ধারণা আছে? সোফিস্ট কারা? হ্যাঁ হ্যাঁ, আহ, দর্শন। আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে মানে বলতেছি। আচ্ছা আচ্ছা, প্রাচীন গ্রিসে আপনাদের দেখেন মানে বই পড়ার উপকারিতা, আমি কিন্তু মূলত ইংরেজি লিটারেচার গুলো পড়ছি আর কি, যে রাজনৈতিক জিনিসগুলো তো আমার ধারণা আছে। আচ্ছা, প্রাচীন গ্রিসে যেটা হয় এই তো গুড, সফিস্ট মানে সফিস্ট শব্দের অর্থ হচ্ছে জ্ঞানী। হুম, এটা একটা ল্যাটিন ল্যাটিন ওয়ার্ড। আচ্ছা, যারা সফিস্ট ছিল, দেখেন এর নাস্তিক্যবাদ যেটা আছে না, এটা কিন্তু সফিস্টদের থেকে আসে। হুম, দেখেন সফিস্টরা ছিল সেই সময়ে প্রাচীন গ্রিসের সর্বোচ্চ মানে সর্বোচ্চ জ্ঞানী মানুষেরা, ওদেরকে সফিস্ট বলা হইতো। তো এটা হচ্ছে সফিজম, যারা হচ্ছে সফিস্ট যারা ছিল, এদের যে তত্ত্ব বা যে জ্ঞান সেটাকে সফিজম বলা হইতো। সফিজদের, জি জি, হ্যাঁ হ্যাঁ, তারা অনেক বুদ্ধিমত্তার অধিকারী ছিল। সো সফিজদের যেটা হইতো যে তারা তাদের জ্ঞান প্রচার করত, এবং তারা কি সাধারণ মানুষদের থেকে আলাদা ছিল। কারণ হচ্ছে তারা যে কোনো
জিনিসের, যেমন আর্কিওলজি বলেন বা আপনার মহাকাশ বিজ্ঞান বলেন, যে কোনো ক্ষেত্রেই সফিসদের যথেষ্ট ভালো ধারণা ছিল। ইভেন নাস্তিক্যবাদ কিভাবে আসে সেটা সফিদের থেকে আসে। সফিরা তাদের একটা মতবাদ ছিল যে যাহা দেখিব না স্বচক্ষে তাহা বিশ্বাস করিব না অন্তরে। তো এটা ছিল ওদের একটা মানে মতবাদ, সফিসদের এটা বিখ্যাত মতবাদ। এখান থেকে মূলত নাস্তিক্যবাদের উদ্ভব হয়। আচ্ছা, সোফি যেটা হইতো তারা নিজেদের আলাদা ভাবতো, কি কারণে? তাদের জ্ঞান বিজ্ঞান মেধা সবকিছু ছিল সাধারণ মানুষের থেকে অনেক বেশি উন্নত। যাই হোক, এই জন্য বললাম যে আইকোনোক্লাস্টিক হচ্ছে এরকম এক শ্রেণীর মানুষ যারা নিজেদের ভিন্নভাবে, এই জন্য তারা ভাবে তাদের মানে চিন্তা চেতনা বা তাদের সবকিছু সাধারণ মানুষের থেকে অনেক উচ্চ মার্গীয়, বা উচ্চ। আচ্ছা, এইটা হচ্ছে আইকোনোক্লাস্ট। আগে ধারণা দিয়ে নিলাম, তাহলে আপনাদের সুবিধা হবে। দেখেন, রাইটারের মতে আইকোনোক্লাস্ট যারা, তারা কি, তারা হচ্ছে কিছুটা ডিস্টিংটিভ। ডিস্টিংটিভ মানে হচ্ছে আপনার ভিন্ন, হ্যাঁ, মানে ডিফারেন্ট। এখন তারা কেন ভিন্ন, সেটা হচ্ছে প্রশ্ন। মানে আমাদের জানতে হবে যে তারা ভিন্ন কেন, কারণটা কি। এখন আমাদের এই বিকজের এটা বের করতে হবে, মানে বিকজের রহস্যটা। যে আইকোনোক্লাস্ট যারা, মানে যারা হচ্ছে আপনার কি ভিন্ন মতাদর্শী, হ্যাঁ, মানে সাধারণ মানুষের থেকে যাদের মতামতটা ভিন্ন বা যারা ভিন্ন চিন্তা করে, তারা আসলে কেন আলাদা। এবার আমরা এখানে পড়বো। এখানে অলরেডি আপনারা মার্ক করতে পারছেন, ঠিক আছে, আমরা একটু পড়ি। দেখেন, আহ আমরা এখান থেকে পড়ি। আ ব্রেইন দ্যাট ক্যান ডু দিস ইজ আইকোনোক্লাস্টিক ওয়ান। তারপর কি বলছে ব্রিফলি, মানে সংক্ষেপে যেটা, an iconoclast is a person who does something that others say cannot be done. Okay, একজন আইকোনোক্লাস্ট এমন একজন ব্যক্তি who does something that others say cannot be done। সে এমন কিছু করে যেটা অন্যরা ভাবে যে আসলে এটা করা যায় না, তাই না? বা এটা আপনার ক্যান বি ডান, এটা করা যেতে পারে না। এই জন্য আইকোনোক্লাস্টটা ওদের থিঙ্কিং, ওদের চিন্তা ভাবনা সবকিছু সাধারণ মানুষের থেকে একটু আলাদা। তারপর আমরা যদি আরেকটু পড়ি, দিস ডেফিনিশন ইমপ্লাইজ। আচ্ছা, ইমপ্লাইজ মানে হচ্ছে আপনার ইন্ডিকেট করে, তাই না? ইমপ্লাইজ খুব চমৎকার একটা ওয়ার্ড। ইমপ্লাইজ মানে হচ্ছে কোনো কিছু নির্দেশ করে। দেখেন, দিস ডেফিনেশন ইমপ্লাইজ দ্যাট আইকোনোক্লাস্ট আর ডিফারেন্ট ফ্রম আদার পার্সন। এবার দেখেন, কিন্তু এখন তো কিন্তু আমরা কারণ খুঁজে পাই না যে কেন তারা ডিস্টিংটিভ। এখন আমরা যদি একটু দেখি, বাট মোর প্রিসাইসলি মানে হচ্ছে আপনার আরো সুনির্দিষ্ট ভাবে বলতে গেলে, প্রিসাইসলি মানে হচ্ছে আপনার স্পেসিফিক, তাই না? এটা মনে রাখবেন, প্রিসাইসলি যেটা স্পেসিফিকলি সেটাই। দেখেন, আরো মানে আপনার সঠিকভাবে বলতে গেলে, ইট ইজ দ্য ব্রেইনস দ্যাট আর ডিফারেন্ট থ্রি ডিস্টিংক্ট ওয়েজ। এবার দেখেন আরো মানে স্পষ্টভাবে বলতেছে যে it is the brains that are different in three distinct ways। আচ্ছা, থ্রি ডিস্টিংক্ট ওয়েস, আমাদের এখানে খুব চমৎকার একটা আমরা ক্লু পাইছি এখানে, যে কারণটা কি। এবার দেখেন, কারণটা হচ্ছে এখানে বলছে পারসেপশন। পারসেপশন মানে কি আমাদের চিন্তা চেতনা, তাই না? এটা একটা ওয়ে। আরেকটা ওয়ে কি, ফিয়ার রেসপন্স। ফিয়ার রেসপন্স মানে কি, যে আপনার থাকে না যে ভয় ভীতিহীন বিভিন্ন রেসপন্স আর কি, এই জিনিসগুলা। আর আরেকটা হচ্ছে সোশ্যাল ইন্টেলিজেন্স, তাই না? অর্থাৎ এই তিনটা জিনিস হচ্ছে এখানে বলছে, যে এই তিনটা হচ্ছে কি, যে তারা সাধারণ মানুষের যে তিনটা একটু কম, যে একটা হচ্ছে পারসেপশন মানে হচ্ছে বিভিন্ন আপনার মতাদর্শ, আর একটা হচ্ছে ফিয়ার রেসপন্স, আর একটা কি সোশ্যাল ইন্টেলিজেন্স। এই কারণে তারা হচ্ছে আলাদা। এখন আমরা যদি এখানে একটু ব্রিফিং করি, আমরা ব্রিফিং একটা জিনিসই পাই যে আইকোনোক্লাস যারা, তারা একটু আলাদা এই জন্য কারণ তাদের হচ্ছে কি, যে তাদের আহ ব্রেইন যেটা আছে, হ্যাঁ, ব্রেইনে হচ্ছে লাইক তিনটা ভিন্ন জিনিস আছে। একটা হচ্ছে পারসেপশন, একটা হচ্ছে ফেয়ার রেসপন্স, আরেকটা হচ্ছে কি সোশ্যাল ইন্টেলিজেন্স। এখন আমরা যদি একটু পড়ি, দেখেন, দে ক্রিয়েট আনইউজুয়াল ব্রেন সার্কিটস। আচ্ছা, আপনারা বলেন, আচ্ছা, এ নাম্বারে কি কোথাও কি বলা আছে যে তারা আনইউজুয়াল ব্রেন সার্কিট ব্যবহার করে? না, বলা নাই কিন্তু। So আমরা এক্ষেত্রে কিন্তু এটা বাদ দিতে পারি। আমরা যদি বিতে একটু পড়ি, তার মানে আমাদের এই কিন্তু বাদ, কারণ এতে কোথাও বলে নাই যে তারা হচ্ছে আনইউজুয়াল ব্রেন সার্কিট তৈরি করে। তা আমাদের এটা একেবারে টোটালি ক্রস। আমরা যদি বি পড়ি, দেয়ার ব্রেইনস ফাংশন ডিফারেন্টলি, কিছুটা তথ্য কিন্তু আমাদের মিল পাচ্ছি, যে তাদের তিনটা ভিন্ন জিনিস ছিল, অর্থাৎ দেয়ার ব্রেইনস ফাংশন ডিফারেন্টলি। আমরা যদি সি নাম্বার পড়ি, বি নাম্বারটা আমরা হাতে ধরলাম। আপনারা কখনো একবার অ্যান্সারটা না দিয়ে আপনারা একটু পড়বেন, কিন্তু এটা হাতে ধরবেন যে বি নাম্বারটা অবশ্যই রিলেভেন্ট। আমরা যদি সি পড়ি, দেয়ার পার্সোনালিটিস আর ডিস্টিংটিভ। আচ্ছা, এখানে তাদের ব্যক্তিত্ব নিয়ে কিছু না কিছু হয়তো হিন্টস পাইছি। আচ্ছা, আমরা সিও ধরতে পারি। তারপরে দেখেন,
অর্থাৎ আমরা বি আর সি খুবই আমরা ধরতে পারি। আমরা যদি লাইক এখন ডি নাম্বার ধরি, কারেন্ট চলে গেছে, ওইটা আমি ফোনে ডেটা কানেক্ট করি, আপনারা একটু ওয়েট করবেন প্লিজ, কেউ বের হবেন না। ওকে, এখন দেখেন আমি ডেটাটা একটু কানেক্ট করে নিই। ওকে, সো অলরেডি ডেটা কানেকশন হচ্ছে। ওকে, অলরেডি কানেকশন হয়েছে। আচ্ছা দেখেন, আমরা যদি এ টোটালি বাদ, কারণ কি এ বাদ হওয়ার একটাই রিজন, কারণ এই নাম্বারটা একেবারে ইরিলেভেন্ট, এখানে কোথাও বলা নাই যে দে ক্রিয়েট আনইউজুয়াল ব্রেন সার্কিটস। আবার আমরা যদি বি পড়ি, দেয়ার ব্রেনস ফাংশন ডিফারেন্টলি, আমরা এখানে চমৎকার একটা লাইন আমরা এখানে পাইছি যে আপনাদের ব্রেনের তিনটা অংশ থাকে, তাই না? একটা কি, একটা হচ্ছে আপনাদের পারসেপশন, একটা হচ্ছে ফিয়ার রেসপন্স, একটা থাকে কি সোশ্যাল ইন্টেলিজেন্স। আমরা যদি সি পড়ি, সি তে আছে দেয়ার পার্সোনালিটিস আর ডিস্টিংটিভ। আচ্ছা, আমরা এটাও ধরতে পারি, কথার কথা। আমরা যদি ডি পড়ি, দে মেক ডিসিশন ইজিলি। আচ্ছা, আমরা যতটুকু পড়ছি, এখানে কি আমরা কোথাও পাইছি যে তাদের ডিসিশন মেকিং ইজিলি করতে পারে? না, আমরা এগুলো কোনো কথাই পাইনি, অর্থাৎ আমাদের এ আর ডি একেবারেই বাদ। এখন বাকি থাকে হচ্ছে আমাদের পি আর সি, অর্থাৎ এখানে 50-50 চান্স আছে, হয় বি হবে না সি হবে। আপনাদের কাছে আমার প্রশ্ন, এবার আপনারা বলেন বি নাকি সি, এটা কোনটা সবচেয়ে সুইটেবল, মানে আমরা যতটুকু ইনফরমেশন করতে পারছি। বি নাম্বার, বি 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 নাম্বার। আচ্ছা, বি নাম্বার কেন সেটা আমি ব্যাখ্যা দিচ্ছি। হ্যাঁ, বি নাম্বারই হবে অ্যান্সার, অ্যান্সার হবে বি। এবং কেন সেটার ব্যাখ্যা আমি আবার দিই। দেখেন এখানে বিতে কি বলছে, দেয়ার ব্রেইনস ফাংশন ডিফারেন্টলি, অর্থাৎ তাদের ব্রেইনের যে ফাংশন গুলো আছে সেটা কি ভিন্ন। আমরা যদি দেখি যে এখানে সরাসরি বলছে, দেখেন যে বাট মোর প্রিসাইসলি, আরো সুনির্দিষ্টভাবে বলতে গেলে, ইট ইজ দ্য ব্রেইনস, হ্যাঁ মানে এটা ইট ইজ দ্য ব্রেন, মানে ব্রেনের ফাংশন বসে দিছে, দ্যাট আর মানে হচ্ছে ব্রেনের এই জিনিসগুলা ডিফারেন্ট ইন থ্রি ডিস্টিংক্ট ওয়েস, মানে তিনটা ভিন্ন দিকে। যেমন তিনটা ভিন্ন কি কি, একটা হচ্ছে পারসেপশন, একটা হচ্ছে ফিয়ার রেসপন্স, আর একটা হচ্ছে সোশ্যাল ইন্টেলিজেন্স। অর্থাৎ আমাদের এটা কিন্তু ম্যাচ করতেছে, দেয়ার ব্রেনস ফাংশন ডিফারেন্টলি, কারণ হচ্ছে কি তাদের ব্রেনের ফাংশন গুলো একটু ডিফারেন্ট। আর ডিফারেন্ট বলতে গেলে এখানে তিনটা জিনিস উল্লেখ করে দিছে, যে তাদের কি সাধারণ মানুষের থেকে তাদের যেটা আছে সেটা হচ্ছে তাদের পারসেপশন আছে, যেটা সাধারণ মানুষের কম, তাদের ফেয়ার রেসপন্স আছে যেটা সাধারণ মানুষের থেকে কম, মানে সাধারণ মানুষের সেটা হয়তো নাই বা অনুপস্থিত। আর এটা হচ্ছে কি সোশ্যাল ইন্টেলিজেন্স, যেটা কি তাদের মানে সামাজিক ভাবে তাদের যে বুদ্ধিমত্তাটা, বা তাদের যে যে সামাজিক আপনার লাইক যেটা বলে আর কি জ্ঞান বা প্রজ্ঞা, এই জিনিসগুলো তাদের আছে যেটা সাধারণ মানুষের নাই। এই জন্য তারা হচ্ছে আলাদা, তাই না? ওকে, সো আমাদের 28 গেল, এখন আমরা 29 পড়বো। ওকে, আমরা 29 পড়ার জন্য আমাদের আগে কোশ্চেনটা পড়তে হবে। আমি অ্যানোটটা ক্লিয়ার করি। আচ্ছা, আমরা যদি 29 পড়তে চাই, আমাদের আগে প্রশ্ন করতে হবে। আপনারা কখনোই লিসনিং এর মতো মানে রিডিং এ এমসিকিউ আগেই প্রশ্ন করতে যাবেন না, সরি আগে অপশন পড়তে যাবেন না। কারণ আগে যদি আপনি অপশন গুলো পড়েন, দেখবেন আপনার মাথা ব্ল্যাঙ্ক হয়ে গেছে। আপনি যখন আহ ইনফরমেশন গুলো একটু পড়বেন, তারপর আপনি অপশন পড়লে দেখবেন যে আপনি ইজিলি পিক করতে পারতেছেন যে কোনটা সঠিক কোনটা ভুল। ওকে, এখন চলে যাই 29-এ। 29-এ কি বলছে, অ্যাকর্ডিং টু দ্য রাইটারের মতে, দ্য ব্রেন ওয়ার্কস ইফিসিয়েন্টলি বিকজ, ওকে লেখেন রাইটারের মতে কি বলছে, দ্য ব্রেন ওয়ার্কস ইফিসিয়েন্টলি। ইফিসিয়েন্টলি মানে কি বলেন তো, এনিওয়ান? কার্যকর ভাবে। কার্যকর ভাবে, গুড। আমাদের যেটা মানে ফোকাস পয়েন্ট সেটা হচ্ছে যে তাদের ব্রেনটা এফিসিয়েন্টলি কাজ করে বা কার্যকরভাবে কাজ করে, সেটা কেন? বিকজ, বিকজ মানে কি এটা কারণ না? এখন আমাদের কারণটা বের করতে হবে। আপনারা খোঁজেন যে ব্রেন ওয়ার্কস এফিসিয়েন্টলি এই রিলেটেড কথা কোথায় আছে, আমি আপনাদের হেল্প করি। আচ্ছা, 29-এর জন্য আপনাদের খুঁজতে হবে যে আপনারা খোঁজেন এটা, যে ব্রেন ওয়ার্কস এফিসিয়েন্টলি, এফিসিয়েন্টলি ওয়ার্ডটা কোথায় আছে, তাহলে আমরা কিন্তু সহজেই লোকেশনটা বের করতে পারবো, যে মানে সরি মানে অ্যান্সারের লোকেশনটা বের করতে পারবো। আমরা একটু স্ক্যান করি এফিসিয়েন্টলি, তাই তো? ওকে, আমরা কিন্তু অলরেডি পেয়ে গেছি এটা। এই যে এখানে, হ্যাঁ ইরফান চৌধুরী ভাই থ্যাংক ইউ। এই তো ইউনুস ভাইও বের করতে পারছে। আচ্ছা, আমরা কিন্তু অলরেডি পেয়ে গেছি যে এফিসিয়েন্টলি ওয়ার্ডটা, তাই না? আচ্ছা, আমরা এখন এখান থেকে একটু পড়বো। আমরা যদি একটু পড়ি, যেখানে মার্ক করি আমরা এফিসিয়েন্টলি ওয়ার্ডটা, দেখেন
আচ্ছা বলেন তো এখানে ইটটাকে, এখানে যে ইট দেয়া আছে, বলেন তো এখানে ইট বলতে কারে বুঝাইছে? এনিওয়ান? আচ্ছা এখানে রিসোর্স, রিসোর্স। না না, ইট বলতে কারে? ব্রেনকে। হ্যাঁ হ্যাঁ, আপু ব্রেনকে বোঝানো হয়েছে এখানে। গুড গুড। ইট বলতে এখানে ব্রেনকে বোঝাইছে, যে ইট Brain হ্যাজ, ব্রেনকে বোঝানো হয়েছে। হ্যাঁ, ইট বলতে এখানে ব্রেনকে বোঝাইছে, যে কি বলছে, ইট হ্যাজ ইভলভ টু ওয়ার্ক অ্যাজ এফিশিয়েন্টলি, অর্থাৎ এখানে আপনার ব্রেন ওয়ার্কস এফিশিয়েন্টলি না, এখানে ইট বলতে এখানে ব্রেনকে নিয়ে বুঝাইছে, অর্থাৎ ব্রেনকে মূলত এখানে ইন্ডিকেট করতেছে। সো ইট হচ্ছে কি ব্রেন। আচ্ছা আমরা আর একটু ভালোভাবে পড়ার জন্য আমরা উপর থেকে পড়বো, কারণ আমাদের স্টার্টিং পয়েন্ট থেকে পড়তে হবে। ওকে, আমরা একটু পড়ি। দেখেন, দ্য ফার্স্ট থিং ইজ, দেখেন ফার্স্ট থিং কি, আচ্ছা আগে আমাদের এখানে হয়ে গেছে ওমা, আচ্ছা ঠিক আছে সমস্যা নেই, এটা ফোটা পড়ে গেছে। ওকে, আমাদের এই হচ্ছে দ্য ফার্স্ট থিং টু রিয়েলাইজ, প্রথম থিংটা হচ্ছে কি, যে আমাদের প্রথম যেটা চিন্তার বিষয়, যেটা রিয়েলাইজ করতে হবে, ইজ দ্যাট ব্রেন সাফার ফ্রম লিমিটেড রিসোর্স। আচ্ছা প্রথম দিকটা হচ্ছে এরকম, আমরা যেটা রিয়েলাইজ করতে পারি সেটা হচ্ছে কি, যে ব্রেন সাফার ফ্রম, সাফার ফ্রম মানে হচ্ছে কোনো কিছুতে ভোগা, এটা খুব ভালো একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। যেমন ধরেন লাইক কেউ সাফার ফ্রম ফিভার, কেউ জ্বরে আক্রান্ত বা জ্বরে ভুগতেছে, হ্যাঁ, তো এরকম সাফার ফ্রম খুব চমৎকার একটা ওয়ার্ড, এটা আপনারা স্পিকিং ইউজ করতে পারবেন, দেখেন, বা রাইটিং ইউজ করতে পারবেন। দেখেন সাফার ফ্রম মানে হচ্ছে ভোগা। দেখেন, দ্য ফার্স্ট থিং টু রিয়েলাইজ ইজ দ্যাট দ্য ব্রেন সাফার ফ্রম লিমিটেড রিসোর্স, অর্থাৎ ব্রেন মানে ভোগান্তিতে থাকে কি লিমিটেড রিসোর্স, হ্যাঁ, মানে মানে কি থাকে সীমা, মানে কিছু একটা খুবই কম, লিমিটেড মানে হচ্ছে নেগেটিভ একটা ওয়ার্ডস, লিমিটেড মানে হচ্ছে আপনার খুব কম রিসোর্স আর কি। তারপর ইট হ্যাজ আ ফিক্সড এনার্জি বাজেট, আচ্ছা এটাতে এনার্জিটা কি থাকে, ফিক্স থাকে, তাই না? তারপর কি বলছে, অ্যাবাউট দ্য সেম অ্যাজ 40 ওয়াট লাইট বাল্ব, মানে কি আমাদের যে 40 ওয়াট যে বাল্ব গুলো আছে না, ঠিক অতটুকু এনার্জি এখানে বলছে। সো এই জন্য কি হয়, যে ইট হ্যাজ ইভলভ, ইভলভ মানে হচ্ছে বিকশিত হওয়া, তাই তো? ওয়ার্ক অ্যাজ এফিসিয়েন্টলি অ্যাজ পসিবল। আচ্ছা আমরা এখানেও কিন্তু কারণ পাই নাই কোনো, আমাদের কি বলছে, যে ব্রেনটা কাজ করে এফিসিয়েন্টলি, তার কারণটা আমাদের বের করতে হবে। আচ্ছা আমরা আরেকটু পড়বো। তারপরে দেখেন, দিস ইজ হোয়ার মোস্ট পিপল আর impeded from being an iconoclasted। তো ইম্প্যারেড মানে হচ্ছে কি বাধাগ্রস্ত হওয়া, হ্যাঁ। তো এখন দেখেন যখন আমাদের ব্রেনটা আসলে লিমিটেড থাকে তখন কি মানুষরা হচ্ছে কি মানে বাধাগ্রস্ত হয় আইকোনোক্লাস্ট হতে। আইকোনোক্লাস্ট মানে কি, যারা হচ্ছে যাদের চিন্তা ভাবনা প্রখর, যারা একটু ভিন্ন। ফর এক্সাম্পল, এখানে একটা এক্সাম্পল দিছে, দেখেন এক্সাম্পলটা কি, যে when confronted with information streaming from the eyes। আচ্ছা নর্মালি আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, স্ট্রিমিং বলতে কি বুঝেন? দেখা আপু কোনো কিছু। Good, আমরা ইউটিউবে ভিডিও দেখি না, ওটাকে কি বলে, আপনার ভিডিও স্ট্রিমিং। অর্থাৎ স্ট্রিমিং মানে হচ্ছে কোনো কিছু দেখা, যে আমরা কখন কোন একটা ইনফরমেশন স্বচক্ষে দেখতেছি, তাই না? তারপর আবার কি বলছে, দ্য ব্রেন উইল ইন্টারপ্রিট ইনফরমেশন ইন দ্য কুইকেস্ট ওয়ে পসিবল। তারপর কি বলছে, আমাদের ব্রেন যেটা হয় এটা কি করবে, এটা অবশ্যই যতটুকু সম্ভব দ্রুত এটা মানে ই করবে, ইন্টারপ্রিট করবে। আবার দেখেন দাস, এই যে এখন আমরা পাচ্ছি, দেখেন তো দাস মানে হচ্ছে কি এইভাবে বা একইভাবে, এখন হচ্ছে আমরা কারণটা পাবো। দেখেন দাস ইট উইল ড্র অন। আচ্ছা আচ্ছা এবার আপনাদের কাছে একটা প্রশ্ন, এটা খুব চমৎকার একটা ওয়ার্ড, বলেন তো ড্র অন মানে কি বুঝাইতেছে? এনিওয়ান? ড্র অন, আকর্ষণ করা, আকর্ষণ, অ্যাটেনশন। ফোকাস করা, গুড, অ্যাটেনশন বা ফোকাস। দেখেন দাস একইভাবে মানে এটা হচ্ছে তার ফোকাস করে, তাই না? ইট উইল ড্র অন মানে এটা হচ্ছে ফোকাস করে বা অ্যাটেনশন করে, যেটাই হোক না কেন আপনি যেটা বুঝছেন আর কি, মানে মোট কথা সেটা আমাদের ফোকাস করে। ইট উইল ড্র অন বোথ পাস্ট এক্সপিরিয়েন্স, দেখেন পাস্ট এক্সপিরিয়েন্স অ্যান্ড এনি আদার রিসোর্স অফ ইনফরমেশন সাচ এস হোয়াট আদার পিপল সে টু মেক সেন্স, হ্যাঁ, হোয়াট ইজ সিইং। ওকে, আমাদের এই লাইনটুকু অ্যান্সার, কারণ আমরা কিন্তু বিকজেই জানি ক্লু পয়েন্টটা কোথায় পাইছি, যে দাস এতক্ষণ কি করছে, এতক্ষণ জাস্ট ব্রেন, আসলে ব্রেনের কতটুকু ক্যাপাসিটি মানে কতটুকু আপনার ধারণ ক্ষমতা, যেমন হচ্ছে এখানে কি বলছে যে 40 ওয়াটের বাল্বের মতো। আবার কি বলছে যে এই কারণে যেটা হয়, যে অধিকাংশ মানুষ মানে বাধাগ্রস্ত হয় কি আইকোনোক্লাস্ট হতে, মানে কি যে তাদের মানে বুদ্ধি ভিত্তিক জিনিসগুলো আর কি হতে। তারপরে কি বলছে এবার, আবার কি বলছে যে চোখের দেখাতে, হ্যাঁ, যে ইনফরমেশন গুলো আমরা দেখি। তারপর লাস্টে বলছে হচ্ছে দাস ইট উইল, মানে এখন হচ্ছে কারণগুলো ব্যাখ্যা করতে, ইট উইল ড্রন এটা ফোকাস করবে বোথ পাস্ট এক্সপিরিয়েন্স মানে অতীতের অভিজ্ঞতা
আর কি বলছে অ্যান্ড এনি আদার রিসোর্স ইনফরমেশন, হ্যাঁ, হোয়াট আদার পিপল সে, যেটা অন্য মানুষরা বলে থাকে, টু মেক সেন্স অফ হোয়াট ইট ইজ সেইং, যেটা হচ্ছে তারা দেখতে পাচ্ছে। আচ্ছা, আমরা এখন যদি 29 পড়ি, আমি আগে সরি বলে নিচ্ছি, এটা আমার হঠাৎ করে মানে দাগ পড়ে গেছে আর কি, সো আমরা আগে অপশনগুলো একটু পড়বো। ফার্স্ট অপশন, ইট ইউজেস আইস কুইকলি। আচ্ছা, দেখেন, আমরা অনেকে এটাতে ট্র্যাপে পড়ে যাবো এই জন্য যে আমরা কুইকেস্ট ওয়ে পসিবল দেখছি এই জন্য। কিন্তু আমাদের এখানে দেখেন, আচ্ছা, এখানে কি আইস কুইকলি বলছে নাকি ব্রেইন আপনার ইন্টারপ্রেট করবে কুইকলি? ব্রেইনের কথা বলছেন এখানে। সো আপনারা কুইকলি দেখে বা এখানে কুইকেস্ট দেখে না এ দাগাবেন না বা এ অ্যান্সার করবেন না। এখানে বলছে ইট ইউজেস দা আই কুইকলি, এখানে কোথাও কি বলছে যে চোখ কুইকলি দেখে? এখানে চোখের কথা বলছে যে ফর এক্সাম্পল হোয়েন কনফ্রন্টেড উইথ ইনফরমেশন স্ট্রিমিং ফ্রম দ্য আই, চোখ দিয়ে এগুলা দেখা হয়ে থাকে। তারপর এখানে কি বলছে, দ্য ব্রেন উইল ইন্টারপ্রেট দিস ইনফরমেশন ইন দ্য কুইকেস্ট ওয়ে পসিবল। এটা ব্রেন করে কুইকেস্ট ওয়ে, নট আইস। ক্লিয়ার? তাহলে আমাদের এ কি বাদ হয়ে যাচ্ছে লজিকলি, আমরা যদি একটু পড়তে পারি। আমরা এটা বাদ করে দিচ্ছি, কারণ এ হওয়ার পসিবিলিটি নেই এই জন্য, কারণ এটা আই কুইকলি করে না, এটা ব্রেন করে। তার মানে এ। আপু, নেট নেট কি আপনার খারাপ নাকি আমাদের খারাপ? কিছু কথা আপনার বোঝাই যাচ্ছে না। আপুর নেটে ঝামেলা, আমার আমার আমাদের ঠিক আছে। আমাদের ঠিক আছে, ও, আপনার ঝামেলা আচ্ছা করো। আচ্ছা, আমার ঝামেলা, কারণ বুঝতে পারছি না কথা। ও আচ্ছা, আমি বলি সমস্যাটা হচ্ছে কি, কারেন্ট চলে যাওয়ার ফলে মানে আমার নেটটা স্লো হয়ে গেছে আর কি, এই জন্য। এখন এখন শোনা যাচ্ছে? রেসপন্স করবেন একটু প্লিজ। হ্যাঁ, এখন একটু শোনা যাচ্ছে। আচ্ছা, সমস্যা হচ্ছে কি, কারেন্ট আপনারা জানেন হ্যাঁ হ্যাঁ, এখন শোনা যাচ্ছে। রিসেন্টলি লোডশেডিং হওয়ার কারণে সমস্যা হচ্ছে যে কারেন্ট চলে যাওয়ার ফলে নেটওয়ার্ক স্লো হয়ে যায়। আচ্ছা, আমি আবার বোঝাই বলতেছি, দেখেন, আমরা যতটুকু পড়ছি তার মধ্যে আমরা কি বুঝতে পারছি, যে এখানে অপশনে যেটা বলছে যে ইট ইউজেস দ্য আই কুইকলি। আচ্ছা, এখানে আই কিন্তু কুইকলি বলেন না, এখানে বলছে ব্রেন কাজ করবে কুইকলি, আর আই দিয়ে হচ্ছে আমরা স্ট্রিমিং করতে পারবো, তাই না? তাহলে আমাদের লজিকলি এই কিন্তু বাদ হয়ে যাচ্ছে। তারপর ইট ইন্টারপ্রেটস ডাটা লজিকলি। আচ্ছা, এখানে কি ডেটা রিলেটেড কোনো কথা আছে? নাই কিন্তু, যে ডেটা লজিকলি করবে, তাহলে আমাদের বিও কিন্তু বাদ। এবার আপনাদের কাছে প্রশ্ন, আপনারা বলেন 29-এর সি আর ডির মধ্যে কোনটা আপনাদের কাছে, আমি আগে একটু পড়ে শোনাই তারপর আপনারা অ্যান্সার করবেন। দেখেন, ইট জেনারেটস ইট ওন এনার্জি, আবার কি আছে, ইট রিলাইজ অন, হ্যাঁ, প্রিভিয়াস ইভেন্টস। আপনারা বলেন সি আর ডির মধ্যে কোনটা অ্যান্সার হতে পারে? ডি নাম্বার হবে। ডি ডি নাম্বার নাম্বার। ডি। ডি নাম্বার। কেন ডি নাম্বার হবে? যে কোনো একজন যে কিনা ব্যাখ্যা দিতে পারবেন ক্লিয়ারলি, যে কোনো একজন। ফার্স্ট এক্সপেরিয়েন্স এখানে প্রিভিয়াস ইভেন্ট বলছে। গুড, এই তো। আর আরেকটা জিনিস আছে, সেটা বলেন তো। আরেকটা জিনিস মানে বলতে ভুলে গেছেন। আপনারা ড্র অন আর রিলাইজ অন এটাই করেননি? ড্রনের ওখানে রিলাইজ, এটাই প্যারাফ্রেজ করা হয়েছে আপু। এক্স্যাক্টলি। দেখেন, ড্রন মানে কি, এটা ফোকাস করবে বা মানে এটার উপর ই করবে, রিলাইজেশন মানে কি এটা নির্ভর করবে। সো আমরা যদি পাই, দেখেন আমরা কিন্তু এ আর বি বাদ দিছি, সেটা কেন বাদ দিছি আমি কিন্তু ব্যাখ্যা করছি। আর সি নাম্বার যদি আমরা দেখি, দেখেন ইট জেনারেটস ইটস ওন এনার্জি। আচ্ছা, এখানে ওন এনার্জি জেনারেট করবে এমন কিছু আছে নাই কিন্তু, সো সি কিন্তু এমনি তো বাদ। সো একটাই থাকে, সেটা হচ্ছে ডি। আর আমরা যদি লজিক খুঁজি ডি নাম্বার কেন হবে, সো আমরা কিন্তু এখানে অ্যান্সারটা পেয়ে যাই, যে ইট উইল ড্র অন বোথ পাস্ট এক্সপিরিয়েন্স আর আদার সোর্স ইনফরমেশন, তাই না? পাস্ট এক্সপিরিয়েন্স মানে কি, প্রিভিয়াস ইভেন্ট। হ্যাঁ, পাস্ট এক্সপিরিয়েন্স মানে প্রিভিয়াস ইভেন্ট, আর ড্রোন মানে হচ্ছে আপনার, তাই তো? তারপরে আমাদের লজিক্যালি অ্যান্সার হচ্ছে কি, ডি। তা আমরা ডি তে মার্ক করব। আমরা এখন চলে যাই 30 নম্বরে। আরেকটা জিনিস বলে রাখি, এমসিকিউ এটা কিন্তু অর্ডার মেনটেন করবে, অর্থাৎ আপনি একটার পর একটা অ্যান্সার পাবেন। তারপর আমরা যদি 30 নম্বরটা পড়ি, দেখেন, দ্য রাইটার সেইজ দ্যাট পারসেপশন ইজ। এখন আমাদের ফোকাস পয়েন্ট হচ্ছে পারসেপশনটা আসলে কি, আর দ্যাট পারসেপশন মানে ওই পারসেপশন যেটা, হ্যাঁ, সেটা হচ্ছে কি, যে দেখেন দ্য রাইটার সেই দ্যাট মানে বলছে যে এটা পারসেপশন ইজ, পারসেপশনটা কি সেটা আমাদের খুঁজতে হবে। এখন আপনারা যেটা করবেন, আপনারা পারসেপশন কথাটা যেখানে আছে সেখানে হাইলাইট করলে পসিবল যদি হয় করেন, নাহলে আমার খুঁজতে হবে আর কি। পারসেপশন, ওকে, আমি একটু দেখি। পারসেপশন যেখানে আছে সেখানে, এই তো গুড। উদয় ভাই, সাদিয়া সুলতান আপু, গুড গুড, আপনার পারসেপশনটা ধরতে পারছেন। ঠিক আছে, আমরা এখানে থেকে ধরবো পারসেপশনটা, এই যে এখান থেকে। হুম, আমরা পারসেপশন পেয়ে গেছি। সো আমাদের
এখন দেখতে হবে পারসেপশন মানে কি, যে চিন্তাধারা, হ্যাঁ, বা আপনাদের লাইক দৃষ্টি ভঙ্গি যেটা আছে, বা ওয়ে অফ থিঙ্কিং, হ্যাঁ এখানেও পারসেপশন আছে। ঠিক আছে, আমরা এখানেও নিলাম। ঠিক আছে, আমরা দুইটা দুইটা তথ্য নিলাম, পারসেপশন এখানে নিলাম, এখানে নিলাম। আচ্ছা, আমরা তাহলে এখান থেকে একটু পড়ি, এখানে পারসেপশন নিয়ে কিছু বলছে কিনা দেখেন। The brain takes shortcuts that work so well we are hardly ever aware of them. আচ্ছা, আমরা এখানে যেটা পাইছি যে ব্রেন কি শর্টকাট ওয়ার্ক করে, যেটা আসলে হার্ডলি মানে কি স্কার্সলি বা খুব কম, তাই না, যেটা আমাদের অ্যাওয়ার করতে পারে। তারপরে we think our perception of the world are so real but they are only biological। আমার নেট খুবই বাজে অবস্থা করতেছে, আই এম সরি অ্যাকচুয়ালি জন্য। দেখেন, we think our perceptions of the world। কিচ্ছু বুঝি না আপু, কথা কিচ্ছু বুঝি না। নেটওয়ার্ক স্লো ছিল, এখন বোঝা যায়। আসলে কারেন্ট চলে গেলে না এই সমস্যাটা হয়। এখন এখন ক্লিয়ার? হ্যাঁ এখন বোঝা যায়, এখন একটু দ্রুত বলে ফেলেন তাহলে। আচ্ছা, আমি দ্রুত বলে হ্যাঁ হ্যাঁ, ফেলবো। ক্লিয়ার। কারেন্ট না থাকলে যে সমস্যাটা হয়, আগে আমি সরি বলে নিচ্ছি, কারণ ইলেকট্রিসিটি চলে গেলে বিভিন্ন সমস্যা। আচ্ছা যাই হোক, যেটা বলতেছি দেখেন, উই থিঙ্ক আওয়ার পারসেপশন অফ দ্য ওয়ার্ল্ড আর রিয়েল। হ্যাঁ, আমরা ভাবি হয়তো আমাদের যেটা চিন্তা ভাবনা বা আমাদের দৃষ্টিভঙ্গি যেটা, সেটা তো সত্য, বাট কন্ট্রাস্ট ইউজ করছে কেন, কিন্তু দে আর অনলি বায়োলজিক্যাল অ্যান্ড ইলেকট্রিক্যাল রামব্লিংস। আচ্ছা, যেটা হয় যে এটা আসলে শুধু বায়োলজিক্যাল আর ইলেকট্রিক্যাল রামব্লিংস এর। এবার অর্থাৎ আমরা এখানে তেমন কোনো মানে সম্ভাব্য পারসেপশনটা আসলে কি সেটা আমরা পাই নাই, বাট আমরা একটা জিনিস পাইছি, আমাদের চিন্তা ভাবনা হয়তো এরকম, কিন্তু ওইটা আসলে আমাদের লজিকের সাথে যায় না, এটা বায়োলজিক্যাল আর ইলেকট্রিক্যাল রামব্লিংস। তারপর পারসেপশন ইজ নট সিম্পলি আ প্রোডাক্ট অফ হোয়াট ইউর আইস অর ইয়ার্স ট্রান্সমিট ইউর ব্রেন। পারসেপশন শুধু সেটাই না, মানে কোনো একটা পণ্যই না যেটা কিনা, দেখেন, ইটস নট সিম্পলি আ প্রোডাক্ট। পারসেপশন এমন কোনো পণ্য না যেটা কি আপনার চোখ এবং কান ট্রান্সমিট করে ব্রেনকে, যেমন আপনি চোখ দিয়ে যা দেখতেছেন এন্ড কান দিয়ে যা শুনতেছেন, সেটা কি আপনার ব্রেনকে প্রেরণ করে। ট্রান্সমিট মানে কি, মানে প্রেরণ করা। তারপরে আরো এখানে কি আছে, যে আপনার মোর দেন ফিজিক্যাল রিয়েলিটি অফ ফোটনস অর সাউন্ড ওয়েভস, পারসেপশন ইজ আ প্রোডাক্ট দ্য ব্রেন। এই তো এখানে হচ্ছে আমরা খুব চমৎকার একটা জিনিস পাইছি। পারসেপশন শুধু সেটাই না যেটা আপনার চোখ দেখে এবং কান শুনে এবং সেটা কি করে ব্রেনকে প্রেরণ করে। তার আরো কি বলছে, মোর দ্য ফিজিক্যাল রিয়েলিটি অফ প্রোটনস অফ সাউন্ড ওয়েভস। আচ্ছা, ফোটনস মানে কি? আচ্ছা, এখানে সায়েন্সের কি আছেন, ফোটনস মানে কি বলেন তো, এনিওয়ান? আমার কথা শোনা যাচ্ছে? বলো। আলোর কণা, তাই না? থাকে না যে আলোর যে কণা মানে জি। ছিটফোঁটা যেটা, ওটারে জি আপু। সাউন্ড ওয়েভস মানে কি, আমরা যে কানে শুনি না, আমাদের হিয়ারিং যেটা, সেটা সাউন্ড ওয়েভস, তাই না? এখন দেখেন এটা কি বলছে, যে আপনার মোর দেখেন, পারসেপশন ইজ নট সিম্পলি আ প্রোডাক্ট। পারসেপশন এমন কোনো সাধারণ পণ্য না যেটা কিনা আপনার চোখ এবং কান ট্রান্সমিট করে ব্রেনকে। এবার কি বলছে যে মোর দেন দ্য ফিজিক্যাল রিয়েলিটি অফ ফটোনস এন্ড সাউন্ড ওয়েভস, এবং এটা কি আপনার ফিজিক্যাল রিয়েলিটি যেটা, সেটা কি ফটোনস আর সাউন্ড ওয়েভস এর। এবার আমাদের এখানে অ্যান্সার, পারসেপশন ইজ আ প্রোডাক্ট অফ দ্য ব্রেন। এখানে আমরা অ্যান্সারটা পাবো। অর্থাৎ আমরা পারসেপশন রিলেটেড যেটা পাইছি, পারসেপশন আমাদের কি ছিল, পারসেপশনটা আসলে কি, পারসেপশন সেটাই যেটা কি আমাদের ব্রেনের একটা প্রোডাক্ট। এবার আমরা যদি 30 পড়ি, আমরা 34 যেটা অপশনগুলো পড়বো দেখেন, আ কম্বিনেশন অফ ফোটনস এন্ড সাউন্ড ওয়েভস। আচ্ছা দেখেন, এখানে পারসেপশন ইজ আ রিয়েলিটি অফ ফোটনস এন্ড সাউন্ড ওয়েভস। আচ্ছা, এখানে কি কোনো কম্বিনেশন বলছে যে এটার মধ্যে কোনো একটা কম্বাইন আছে বা এটা মানে খুবই রিলেভেন্ট কোনো কিছু? নো, এখানে কিন্তু কোনো কম্বিনেশন লিটারালি বুঝাইতেছে না। এখানে এটা বলছে যে জাস্ট পারসেপশন যেটা হয়, যে এটা মোর দেন আ ফিজিক্যাল রিয়েলিটি অফ ফোটনস আর ওয়েভস। এটা ফিজিক্যাল রিয়েলিটি বলছে, এটা কোনো কম্বিনেশন বলে নাই। সো আমাদের এ নাম্বারটা এখান থেকে বাদ পড়ে যেতেছে একটা কারণে, কারণ এ এখানে কোনো কম্বিনেশনের কথা এখানে উল্লেখ নাই। আমরা যদি বি নাম্বারটা পড়ি, বি নাম্বার পড়লে আমরা দেখতে পাবো a reliable product of what your sense transmit। আচ্ছা, এখানে কিন্তু বলেই দিছে not simply a product of what your eyes or ears transmit। তার মানে এই রিলেটেড কথা কিন্তু এখানে নাই, কোনো রিলায়েবল প্রোডাক্টের কথা এখানে বলে নাই যেটা কিনা কি আমাদের মানে সেন্সকে ট্রান্সমিট করে, মানে ব্রেনকে ট্রান্সমিট করে। এটা বলছে নট সিম্পলি আর প্রোডাক্ট, তাই না? তার মানে বিও হচ্ছে না। এবার সি আর ডির মধ্যে একটা অ্যান্সার হবে। আমরা যদি সি পড়ি দেখেন, আর রেজাল্ট অফ ব্রেন প্রসেস, আমরা অবশ্যই এই রিলেটেড কোনো না কিছু পাইছি। আবার ডি যদি পড়ি,
আ প্রসেস উই আর ইউজুয়ালি কনসাস অফ, মানে এমন একটা প্রসেস যেটা সম্পর্কে আমরা অবগত বা আমরা সচেতন। আপনারা এবার বলেন সি আর ডির মধ্যে কোনটা অ্যান্সার হবে? সি আর ডি এই দুইটার মধ্যে কোনটা সম্ভাব্য অ্যান্সার? সি হবে নাকি? কনফিডেন্ট নিয়ে বলেন। সি আর ডির সি মধ্যে সি মনে হচ্ছে। সি। আর বাকি যারা আছেন তারা, তাদের মধ্যে কোনটা, সি আর ডির মধ্যে কোনটা সবচেয়ে সুইটেবল মনে হচ্ছে? সি এখন। সি। আচ্ছা হ্যাঁ, হচ্ছে অ্যান্সার সি হবে। হুম। কেন সি হবে সেটা বলি। দেখেন পারসেপশন, দেখেন পারসেপশন সম্পর্কে যেটা বলছে যে এটা কি, তাই না? আর রেজাল্ট অফ ব্রেইন প্রসেস। আচ্ছা, কেন এটা অ্যান্সার সেটা বলি। দেখেন এখানে বলছে পারসেপশন ইজ আ প্রোডাক্ট অফ দ্য ব্রেইন। তার মানে আমরা এখানে পাচ্ছি পারসেপশন কি ব্রেইনের একটা প্রোডাক্ট, তার মানে একটা কি রেজাল্ট না এটা? হ্যাঁ, তার মানে কি এটা ব্রেইনের একটা প্রসেস, এটা ব্রেইনের একটা ফলাফল বা ফল। আর এখানে বলছে পারসেপশন ইজ আ প্রোডাক্ট অফ দ্য ব্রেইন, মানে ব্রেইনের একটা প্রোডাক্ট, তার মানে ব্রেইনের একটা কি ফল না? তো এখানে কি বলছে, এটা হচ্ছে ব্রেইনের একটা ফলাফল। অন্যদিকে আমরা ডি যদি দেখি, আ প্রসেস উই আর ইউজুয়ালি কনসাস অফ। আচ্ছা এখানে কিন্তু কোনো বলা নাই যে কোনো একটা প্রসেস যেটা সম্পর্কে আমরা সচেতন, হ্যাঁ, এরকম কোনো কিছুই নাই, সচেতনতা ভিত্তিক কোনো কিছুই নাই। সো অ্যান্সার হচ্ছে কি সি। এবার লাস্ট ওয়ান, দাঁড়ান আমি নোটটা ক্লিয়ার করি, দেন হচ্ছে যেটা হবে। দেখেন লাস্ট ওয়ান যেটা 31, অ্যাকর্ডিং টু দ্য রাইটার, রাইটার মতে অ্যান আইকনোক্লাস্টিক থিঙ্কার। এখন আমাদের ক্লু পয়েন্ট হচ্ছে আইকনোক্লাস্টিক থিঙ্কার, মানে যারা হচ্ছে আইকনোক্লাস্টিক, আইকনোক্লাস্ট মানে কি, যে যারা ভিন্ন চিন্তাধারার অধিকারী। তো এখন আইকনোক্লাস্টিক থিঙ্কার তাদেরই বলা হবে যারা এটা ধরেন যারা এরকম মানে স্বভাবের বা যাদের এরকম নেচার আছে। সো এখন আমাদের কি হবে, আইকনোক্লাস্টিক থিঙ্কার রিলেটেড আমাদের কিছু না কিছু এখানে থাকবে। ওকে, আইকনোক্লাস্টিক আমরা পাইছি, ডিফারেন্টলি পাইছি, আইকনোক্লাস্ট পাইছি। হ্যাঁ ধন্যবাদ, আপনারা সঠিক লোকেশনে আছেন। সো আমরা যেটা করব, আমরা একটু পড়বো আইকনোক্লাস্টিক থিঙ্কার রিলেটেড কিছু না কিছু বলছে কিনা। ওকে, সো দেখেন একটু পড়ি আমরা। পারসেপশন, হ্যাঁ এখানেও আছে, অনেক জায়গার মধ্যে আছে আমি দেখতেছি। দেখেন আমরা যদি পড়ি, পারসেপশন ইজ আ সেন্ট্রাল টু আইকনোক্লাজম। আইকনোক্লাজম মানে কি, যারা হচ্ছে আইকনোক্লাস্টিক যারা তাদের মতাদর্শকে আইকনোক্লাজম বলে। এবার দেখেন iconoclasts see the things differently to the other people. iconoclast যারা আছে তারা কি সাধারণ মানুষের থেকে ভিন্নভাবে দেখে, তাই না? আমরা নিলাম। এবার their brains don't fall into the efficiently pitfalls as much as the average person's brain. চমৎকার একটা ওয়ার্ড। দেখেন আচ্ছা, আপনাদের কাছে আমার এখন হচ্ছে আপনার ভোকাবুলারি টেস্ট। আচ্ছা বলেন তো পিটফলস মানে কি? ত্রুটি, ফাঁদ বা ট্র্যাপ? ত্রুটি টাইপের। ঠিক আছে, ত্রুটি বা ফাঁদ বলে, মানে হ্যাঁ নদী ত্রুটি বা ফাঁদ, ট্র্যাপ। আচ্ছা এখানে এটাই বলছে দেয়ার ব্রেইনস, মানে তাদের ব্রেইন ডো নট ফল ইনটু এফিশিয়েন্টলি পিটফল অ্যাজ মাচ অ্যাজ দ্য অ্যাভারেজ পার্সন। হ্যাঁ, ব্রেইন, তাদের ব্রেইনটা এতটাই সমৃদ্ধ, মানে এটাই বুঝাইতেছে যে যারা আইকনো ক্লাস তাদের ব্রেইনটা এতটাই সমৃদ্ধ যে তারা কোনো সম্ভাব্য মানে ফাঁদে পা দেয় না, তাই না? যেটা কিনা সাধারণ মানুষের ব্রেন যেটা করে, যে কোনো ধরেন আপনার গুজবে কান দেয়া বা ধরেন যে কোনো কিছুতে মানে বিশ্বাস করা, হ্যাঁ এইটা হচ্ছে আইকনো ক্লাসটা করে না, এদিক থেকে তারা অনেক উন্নত। আবার দেখেন কি বলছে আইকনো ক্লাস, হ্যাঁ ইদার, দেখেন আইকনো ক্লাস যারা ইদার বিকজ দে আর বর্ন দ্যাট ওয়ে অর থ্রো লার্নিং, আচ্ছা ঠিক আছে, হ্যাভ ফাউন্ড ওয়েজ অফ ওয়ার্ক অ্যারাউন্ড দ্য পারসেপচুয়াল শর্টকাট দ্যাট ব্লক মোস্ট পিপল। আচ্ছা প্লেগ মানে হচ্ছে এখানে দুই ধরনের কথা। একটা হচ্ছে কি, এখানে প্লেগ মানে মহামারী বোঝায়, আবার প্লেগ মানে এখানে সমস্যা বোঝায়, বড় সমস্যারে আবার প্লেগ বলা হয়। হ্যাঁ, প্লেগ দুইটা জিনিস, প্লেগ মানে হচ্ছে একদিকে মহামারী, আবার প্লেগ মানে হচ্ছে বড় সমস্যা। এখন আমরা এই লাইনটুকু পরে যেটা বুঝতেছি দেখেন যে ওয়েট আ বিট, হ্যাভ ফাউন্ড মানে পাওয়া হয় ওয়ে অফ ওয়ার্ক অ্যারাউন্ড দ্য পারসেপচুয়াল শর্টকাট দ্যাট ব্লক মোস্ট পিপল, যেটা কিনা বেশিরভাগ মানুষের সমস্যা হয়ে থাকে মানে খোঁজার ক্ষেত্রে। তারপর পারসেপশন ইজ নট সামথিং, দেখেন
আচ্ছা, এইটুকুর মধ্যে আমরা যেটা পাইতেছি আমরা এখন পড়বো। দেখেন এখানে আমরা কি পাইছি যে বেশিরভাগ মানুষের সমস্যা হয় কিন্তু তাদের সমস্যা হয় না। অর্থাৎ আমরা যদি একটু দেখি যে আবার আমরা কি পাইছি যে তারা যেটা করে ট্র্যাপে পড়ে না, তাই না? মানে যেটা স্বাভাবিক মানুষরা কি করে, অ্যাভারেজ মানে কি আপনার স্বাভাবিক মানুষকে বুঝে দিচ্ছে যে আর তারা কি করে ট্র্যাপে পড়ে, কিন্তু আইগোনা ক্লাস তাদের ব্রেন সমৃদ্ধ হওয়ার কারণে তারা সম্ভাব্য ট্র্যাপ বা পিটফলে পড়ে না। আচ্ছা, আমরা যদি এ নাম্বার পড়ি, দেখেন সেন্ট্রালাইসিস পারসেপচুয়াল থিঙ্কিং ইজ ওয়ান পার্ট অফ দ্য ব্রেন। আচ্ছা, এখানে কি ব্রেনের একটা অংশ, হ্যাঁ, এরকম কিছু কি বলা হয়েছে? না, বলা হয় নাই। অবশ্যই এখানে কিছু বলা নাই যে ব্রেনের একটা অংশের মধ্যে সেন্ট্রালাইসিস থাকবে, না। তার মানে এটা হচ্ছে বাদ। এবার অ্যাভয়েড কগনিটিভ ট্র্যাপস। আচ্ছা, কগনিটিভ মানে হচ্ছে আপনাদের যে বিবেক, তাই না? কগনিটিভ স্কিল না, সেটা হচ্ছে কি আপনাদের আমাদের আত্মকেন্দ্রিক যেটা বা বিবেক বোধ, যেটা কিনা কি আমাদের ব্রেনে, মেন্টালিটি। তাই না? আর ট্র্যাপ মানে কি পিটফলস। আচ্ছা ঠিক আছে, আমরা এটা ধরতে পারি। তারপর আমরা আর অপশন পড়বো। দেখেন, হ্যাজ আ ব্রেন দ্যাটস হার্ডওয়্যার ফর লার্নিং। আচ্ছা, তাদের হচ্ছে একটা ব্রেন থাকে, হ্যাঁ, যেটা কি আপনার হার্ডওয়্যার লার্নিং এর জন্য। আচ্ছা, এখানে কি হার্ডওয়্যার বা সফটওয়্যার কিছু বলছে যে যেটা হার্ডওয়্যার বা সফটওয়্যার কিছু লার্ন করবে? না। তারপর আমাদের সিও বাদ। আমরা যদি ডি নাম্বার পড়ি, দেখেন, হ্যাজ মোর অপরচুনিটিস দেন অ্যাভারেজ পার্সন। কিছুটা লজিক্যাল, কারণ আমরা অ্যাভারেজ পার্সন পাইছি, কিন্তু এখানে কোথাও পাই নাই যে আপনার হ্যাজ মোর অপরচুনিটিস। এখানে কোনো অপরচুনিটি কিছু বলা নেই যে আপনাদের এই অপরচুনিটি থাকে, এই সুবিধা থাকে, হ্যাঁ, যেটা সাধারণ মানুষের অপরচুনিটি থাকে না। কিন্তু আচ্ছা, এবার আপনাদের কাছে ছেড়ে দিলাম, বলেন বি আর ডির মধ্যে কোনটা অ্যান্সার হবে? এ আর সি তো বাদ, কারণ এটা টোটালি লজিক্যাল। বি। কেউ বলছে ডি, কেউ বলছে বি। আচ্ছা, বি এর পক্ষে কারা কারা আর ডির পক্ষে কারা কারা? আমি বিয়ের পক্ষে। আমি আপনি বিয়ের পক্ষে। পক্ষে, আর ডির পক্ষে কেউ নেই? আচ্ছা, অ্যান্সার অবশ্যই বি নাম্বার। কেন বি নাম্বার সেটা বলি, দেখেন, অ্যাভয়েডস মানে কি যে আপনার এড়িয়ে চলা, তাই না? আর কগনিটিভ ট্র্যাপস মানে কি? কগনিটিভ ট্র্যাপস মানে হচ্ছে ধরেন যেই ট্র্যাপ গুলা, কগনিটিভ মানে হচ্ছে আপনার জ্ঞান তত্ত্ব, তাই না? যেগুলো হচ্ছে জ্ঞান মানে আমাদের কমন সেন্স, হ্যাঁ, ওইগুলা। অর্থাৎ যেই ট্র্যাপ গুলা তারা কি করে অ্যাভয়েড করে, যে আপনার যেগুলোতে সাধারণ মানুষরা পা দেয়। যেমন ধরেন আমরা যদি এখানে লাইন পড়ি, দেখেন যে আইকোনো আইকোনো ক্লাস সি থিংস ডিফারেন্টলি টু আদার পিপল। তারা কি করে ভিন্ন মানুষের থেকে, মানে তাদের চিন্তা চেতনা বা তাদের দর্শন যেটা কি সাধারণ মানুষের থেকে ভিন্ন, বা তারা সবকিছু ভিন্নভাবে দেখে অন্য মানুষের থেকে। এরা দেখেন, দেয়ার ব্রেইনস, তাদের মানে মস্তিষ্ক গুলো ডো নট ফল ইনটু ইফিসিয়েন্সি pitfalls as much as the average person's brain। অর্থাৎ দেখেন তাদের মানে তারা কোনো সম্ভাব্য ট্র্যাপের মধ্যে পড়ে না, যেটা কিনা কি করে সাধারণ মানুষরা পড়ে। তার মানে তারা কি করে, তারা অ্যাভয়েড কগনিটিভ ট্র্যাপসটা অবশ্যই অ্যাভয়েড করে না, এটা এড়ায় চলে না। সো আমাদের অ্যান্সার কি? বি হবে। ডি কেন হবে না? ডিতে যেটা আছে, হ্যাজ মোর অপরচুনিটিস দেন দ্য অ্যাভারেজ পার্সন। আচ্ছা, এখানে সুযোগ সুবিধা সাধারণ মানুষের থেকে তারা সুযোগ সুবিধা ভোগী এরকম কিছু নাই, বাট এখানে তো ব্রেন রিলেটেড কিছু বস্তু, তাই না? তাহলে আমরা যেটা পাই, আমাদের অ্যান্সার কি? অবশ্যই বি। আমরা অলরেডি এখানে অ্যান্সারটা পেয়ে গেছি। সো এই ছিল এমসিকিউর ক্লাস। এখন আপনাদের জন্য আমার কিছু পরামর্শ থাকবে এমসিকিউর ক্ষেত্রে। এমসিকিউর জন্য আপনাদের কয়েকটা স্টেপ ফলো করা উচিত। নাম্বার ওয়ান, ফার্স্ট স্টেপ হচ্ছে আগে আপনারা টাইটেল পড়বেন। আমি নিয়েছি আপনাদের শুরুতেই। দেখেন, আমরা যখন শুরুতে টাইটেলটা পড়ছি, অর্থাৎ টাইটেলটা কি ছিল? আর নিউরো সায়েন্টিস্ট রিভিউস হাউ টু থিঙ্ক ডিফারেন্টলি। অর্থাৎ একজন আপনার যেটা হয় মস্তিষ্ক গবেষক, হ্যাঁ, সে কি করছে, রিভিউস করছে মানে প্রকাশ করছে হাউ টু থিঙ্ক ডিফারেন্টলি, যে কিভাবে ভিন্নভাবে চিন্তা করা যায়। অর্থাৎ আমরা এখানে যা পাবো, আমরা এখানে মস্তিষ্ক রিলেটেড কথা পাবো। আর আরো কি পাবো? আরো পাবো হচ্ছে কিভাবে থিঙ্ক করা যায়। আমরা যদি পড়ি 27 থেকে 31 পর্যন্ত, প্রত্যেকটা জিনিসই কিন্তু আমাদের ব্রেইন রিলেটেড, আমাদের থিঙ্কিং রিলেটেড, সবকিছু রিলেটেড ছিল না? ছিল। তো আমাদের যেটা হয়েছে, আমাদের টাইটেল পড়ার ফলে আমাদের একটি সুবিধা যে আমরা একটা ধারণা পাবো যে এই প্যাসেজটা কি নিয়ে লেখা। দেন আমরা কি করব? আমরা প্রশ্ন পড়বো। অবশ্যই কখনোই এমসিকিউতে আগেই অপশন পড়া যাবে না। কারণ কি, দেখেন, অপশন পড়লে আপনার মাথায় চারটাই খেলবে যে এটাও সঠিক, এটাও সঠিক, এটাও সঠিক। কিন্তু আপনি যদি অপশন না পড়েন, আপনি প্রশ্ন পড়লে তারপর লোকেশন
আপনি বের করার পর তখন আপনি যদি কয়েকটা লাইন যদি পড়েন মনোযোগ সহকারে, এন্ড কয়েকটা লাইন বলতে কি আপনার ফোকাস পয়েন্ট কোথায়, যেমন এখানে আমাদের ফোকাস পয়েন্ট ছিল খোঁজে, অর্থাৎ খোঁজা রিলেটেড বা ধরেন অনুসন্ধান করা রিলেটেড কোনো কিছু যদি পাই আমরা ওইখান থেকে কিন্তু পড়ছি এন্ড ওইখানে অ্যান্সার। তারপর এখানে আমাদের ফোকাস পয়েন্ট কি ছিল, একটা সে ছিল হচ্ছে আমাদের একটা কারণ, যে তাদের যেটা হয় যে কোনো ক্লাসটা কেন ভিন্ন, তার কারণটা কি, আমরা কিন্তু কারণটা খুঁজে পাইছি। আমাদের তারপর ফোকাস পয়েন্ট কি ছিল, যে তাদের ব্রেইনটা ইফিসিয়েন্টলি করে বিকাশ, কারণ কি, আমরা দাস থেকে অ্যান্সার পাইছি তাই না। সো আপনারা কি করবেন, অবশ্যই এখানে আপনারা ফোকাস পয়েন্টটা পাবেন যে আসলে এই প্রশ্নের ফোকাস পয়েন্ট কি, মানে কোনটা চাইছে বা কি চাইছে। দেন আমরা কি করব, আমরা ওইখানে যতক্ষণ পর্যন্ত না যাবো আমরা পড়বো। দেন পরপর আমরা কম্প্রিহেনশিভ করবো যে আমরা আসলে কি পাইছি বা কি বুঝছি। দেন আমরা অপশন পড়বো, আমরা দেখবো অপশন থেকে কোনটা বাদ যায়, যেটা বাদ যাবে ওইটা আমরা প্রসেস অফ এলিমিনেশনে বাদ দিব। তারপরে যেটা আমাদের সম্ভাব্য অ্যান্সার এটা আমরা হাতে ধরে রাখবো। তারপরে আমরা অপশন পড়বো এই জন্য যে আরো কোনো কিছু পাওয়া যায় কিনা। ওকে, সো আপু, ডাবল এমসিকিউ কবে করাবেন? ডাবল এমসিকে আমি একটা ক্লাসে করাই দিব না, আজকে ডাবল এমসি করতে গেলে দেখা যাবে সময় আরো চলে যাবে। ডাবল এমসিকিউ আপনাদের লাইক কোর্স শেষ হওয়ার আগে আমি এটা ভিডিও করে দিব না আপনাদের, বা একদিন আপনাদের আমি ইনভাইট করবো ডাবল এমসিকিউর ক্ষেত্রে। আপু, এমসিকিউতে যখন বলে যে প্যারাগ্রাফ 1 এর রাইটার কি বলছে বা এরকম স্পেসিফিক বলে দেয় যে প্যারাগ্রাফ এ বি ওইখানেও কি সেম বলছে সেম তখন কি? ফর্মুলা, শুনে শুনে না, যখন থাকে না যে লাইক প্যারাগ্রাফ এ তে রাইটার কি বলছে, প্যারাগ্রাফ টু তে রাইটার কি বলছে, তখন যেটা হয় তখন হচ্ছে আপনি দেখবেন যে ওইখানে থাকে কিন্তু যে প্যারাগ্রাফ রাইটিং কি মেনশন করছে তাই না। অর্থাৎ মেনশনের পয়েন্টটা কিন্তু দেখেন রাইটার যেটা করে তিনি একটা পার্টিকুলার জিনিস মেনশন করে, যেমন ধরেন সাপোজ কিং মিডাস, একজন কিং মিডাস সম্পর্কে ধরেন একটা আসছে। তো এখানে বলছে প্যারাগ্রাফ এতে হোয়াট কিং মিরাস আর ওয়ার ডুইং, তাই না, সেখানে কি করতেছিল। হ্যাঁ, তখন হচ্ছে কি কিং মিরাসের ধরেন তিন চারটা বা দুইটা তিনটা ক্লু আছে। এখন আমরা যখন ওইগুলা পড়বো দেন আমরা অবশ্যই সামারি করব মনে মনে যে আসলে আমরা দেখেন এমসিকিউ ইজ অল অ্যাবাউট আপনার ভিজুয়ালাইজেশন। আপনি যখন এই চিন্তা ভাবনা গুলা যখন আপনার মাথায় আনবেন, যেমন ধরেন আমরা কিন্তু প্রত্যেকটা জিনিস মাথায় এনে এনে করছি যে আমরা এই তত্ত্বগুলো এখানে পাইছি, তখন কি হবে ধরেন আপনার ওই যে প্যারাগ্রাফ এতে কি বলছে, আপনি যখন দুই তিনটা লাইন পড়বেন তখন আপনি কিন্তু একটা সামারি করতে পারবেন যে আসলে আমি দুই তিনটা লাইন পড়ে এটা বুঝছি। বাট বেশিরভাগ ক্ষেত্রে সমস্যা হচ্ছে এটা, দুই তিন লাইন তো দূরের কথা, প্যাসেজ থ্রিতে এক লাইন পড়লে আর মাথায় মাথায় কিছু খেলে না, তাই না। আপু, আমি এইরকমও পাইছি যে হোল প্যারাগ্রাফ পড়ার পর আনসার বের করতে হয়, মানে মেইন থিম কি সেটা জানতে চায়, মেইন থিম, হ্যাঁ তখন মেইন কি থিম, করার আছে? মেইন থিম কখনো দেখেন আমাদের এখানেও কিন্তু আমরা কিন্তু মেইন থিম স্টার্টিং লাইনে পাই নাই তাই না। আমরা কি করছি, আমরা আগে লোকেশন বের করছি, দেন বের করার পর আমাদের কিন্তু অনেকটা পড়তে হয়েছে, বিশেষ করে আপনাদের মনে আছে কিনা এখন 29 নাম্বারে কিন্তু আমাদের অনেক বড় ছিল তাই না। প্রায় 3-4 লাইন পড়ে তারপর আমরা কিন্তু অ্যান্সারটা পাইছি। অনেক সময় যেটা হয় মাঝে মাঝে প্রথম 1-2 লাইনে পাওয়া যায়, আবার অনেক ক্ষেত্রে দেখা যায় আপনার শেষের দিকে পাওয়া যায়, আবার মিডলে পাওয়া যায়। বাট কোথায় পাওয়া যাবে এটার চেয়ে বড় ম্যাটার হচ্ছে আমাদের ফোকাস পয়েন্টটা কোথায়। হ্যাঁ, যেমন ধরেন যেমন প্রথম কোশ্চেন কি ছিল যে 6 মানে কোনো কিছু খোঁজে। তো আমাদের খোঁজাখুঁজি রিলেটেড কিন্তু একটা সার্টেন পয়েন্টে থাকে, যে এইখানে আমরা পাইছি যে এখানে তারা কোনো কিছু খুঁজে পায়। আবার ধরেন আইকোনো ক্লাস, হ্যাঁ, যে তারা আসলে কারা, হ্যাঁ, বা তারা কি। তো সেটা কিন্তু আমাদের কি হয়েছে, আমাদের উপরে 2 লাইন 3 লাইন পড়ে তারপরে আমরা লাস্টের কয়েক লাইনের মধ্যে আমরা পাইছি যে তাদের সম্পর্কে ধারণা আছে এরকম, যে তারা সাধারণ মানুষের মতো, তাদের ব্রেন কি করে পিটফলে পড়ে না, মানে ট্র্যাপে পড়ে না, যেটা অ্যাভারেজ মানুষরা পড়ে। তার এটা ছাড়াও আমাদের কিন্তু আরো নিচে কিছু লাইন পড়তে হয়েছে এই জন্য যে আমরা আরো কোনো কিছু পাই কিনা। কিন্তু আমাদের অপশনের মধ্যে যেটা হয়েছে আমরা লিটারেলি পেয়েছি যে আমাদের এই তথ্যটা এখানে আছে। অর্থাৎ অনেক সময় অ্যান্সার যে কোনো জায়গায় হতে পারে, বাট আপনার যেটা ফোকাস পয়েন্ট থাকবে সামারি করা বা কম্প্রিহেনশন স্কিল দরকার এই ক্ষেত্রে। আরেকটা জিনিস হচ্ছে আপনারা যখন পড়বেন আপনারা লাইক ভিজুয়ালাইজেশন করে পড়বেন, যেন এই গল্পটা আপনার মাথায় ভাসতেছে বা আপনি একটা দৃশ্য মনের মধ্যে আর্ট করে নেবেন, তাহলে দেখবেন ইজি। এমসিকিউ সহজ, কঠিন কিছু না, বাট ঝামেলা হচ্ছে এটা যে পড়ে বুঝে না। যেমন ধরেন পড়তেছে কি পড়তেছে নিজে বুঝতেছে না, এটা অনেকেরই হয়। বাট এমসিকিউ যদি পার্ট 3 তে থাকে তখন সমস্যাটা বেশি হয়। এমসিকিউ পার্ট থ্রিতে থাকলে সমস্যাটা বেশি হয় এটা কারণে, কারণ পার্ট থ্রি প্যাসেজ গুলা অনেকটাই কমপ্লেক্স আর প্যাসিভ মিলিয়ে এখানে লাইক প্যাসেজ 1-2 তে কিন্তু আপনি অনেক পাবেন যে এখানে সবগুলা সিম্পল ওয়ার্ড আছে বা কম্পাউন্ড আছে, তখন কিন্তু আসলে পড়তে মজা লাগে বা পড়ে বোঝা যায়। বাট প্যাসেজ 3 হচ্ছে এরকম, এখানে ওয়ার্ড গুলা খুবই কমপ্লিকেটেড,
আবার সেন্টেন্স স্ট্রাকচার অনেকটা সফিস্টিকেটেড, সো দ্যাটস ওয়াই যেটা হয় যে পড়ে বোঝে না মানে অনেকে, বা আন্ডারস্ট্যান্ডিং এ সমস্যা হয়। এই যেমন আপনাদের আমি একদম ধরে ধরে মানে করলাম, এখন আমার রিডিং হ্যাবিট আছে বা আমি ধরেন পড়তে পারি, এই জন্য আমার কাছে এটা সহজ লাগে। এখন দেখেন, আমি আমার লাইফে অনেক বই পড়ছি, আপনারা হয়তো অতটা বই মানে পড়ছেন ঠিক আছে, বাট আই এম শিওর লাইক আপনারা ইংলিশ লিটারেচার 250 বই বা 300 বই হয়তো অনেকের পড়া হয় নাই, যেটা আমার পড়া হয়েছে। তো দ্যাটস আমার কাছে রিডিংটা হচ্ছে এরকম যে আমি পড়লে না বুঝতে পারি। এই হ্যাবিট আপনাদের করা দরকার, এইভাবে আপনারা করতে পারবেন। আপনার বই আর হচ্ছে ম্যাগাজিন আর হচ্ছে লাইক কি বলেন আর্টিকেল পড়বেন, তাহলে দেখবেন রিডিং এর হ্যাবিট বাড়বে, আর রিডিং এর হ্যাবিট বাড়লে আপনার কাছে রিডিং অনেক ইজি লাগবে। ক্লিয়ার? আপু রেগুলার রিডিং পড়ে গেলে তো হ্যাবিট আস্তে আস্তে বাড়বে, তখন আমরা কম্প্রিহেনশন লেভেল বাড়বে, তাই না? হুম, অবশ্যই বাড়বে। আমি তো প্রতিদিনই অন্তত চেষ্টা করি লাইক আপনার ছোটখাটো কোনো না কোনো বইয়ের প্রোস পড়া বা লাইক কোনো একটা। পড়ার সময় কি পড়ার সময় আপনাদের চিন্তা দুই হবে, অনেকে চিন্তা থাকে ভোকাবুলারির জন্য পড়বে, হ্যাঁ। টু বি অনেস্ট, অনেকে আছেন এখানে আপনারা যারা রিডিং পড়েন ভোকাবুলারি। সাজেশন দেন তো? আপনাদের রিডিং এভাবে বলে কখনো রিডিংটা শিখতে পারবেন না, বা রিডিংটা আসলে স্কিল বাড়বে না। আচ্ছা রিডিং আপু, আপনি বলেন কম্প্রিহেনশনটা বাড়ানোর জন্য কিভাবে পড়বো, একটু বলেন একটু আপু। কম্প্রিহেনশন আমি যেটা করি, আমি আমার এক্সপিরিয়েন্স বলি, আমি বইয়ের কোনো মানে গদবাদ্য বাক্য বলবো না, আমি আমার নিজের অভিজ্ঞতা বলি। আমি যেটা করতাম, আমি ধরেন যে কোনো গল্প পড়ার আগে আমার যে গল্প পড়তাম, পড়ার পর আমি এটা ভিজুয়ালাইজ করতাম, লাইক আমার সামনে এটা হচ্ছে। তখন কি হতো যে আমি সহজেই যতটুকুই পড়তাম আমি মাথার মধ্যে ক্যাচ করতে পারতাম, যেটা আমাকে ধরেন আমার রিডিং মডেল অনেক হেল্প করছে আমার 8.5 পেতে। ধরেন আমি যখন প্যাসেজ, আমি কখনোই পুরো প্যাসেজ পড়তাম না, কারণ আমার এত সময় নেই। অনেকে যেটা করে, অনেকে ফুল প্যাসেজ পড়ে, এটাই ভুলটা আমি করতাম না। আমি কোশ্চেনে ফোকাস করতাম। আপনাদের আমি এই যে আজকে নিয়ে রিডিং এর 12টা ক্লাস মনে হয়েছে বা 11টা ক্লাস হয়েছে, আমি শিওর অনেকগুলো ক্লাস হচ্ছে রিডিং এর। দেখেন আমি প্রত্যেকটা ক্লাসে আপনাদের আগে কি বলছি, আপনারা প্রশ্নটা বুঝবেন, প্রশ্নে ফোকাস করবেন। আপনি যদি প্রশ্ন ফোকাস করতে পারেন, আন্ডারস্ট্যান্ডিং যদি প্রশ্নে ভালো থাকে, আপনার প্রত্যেকটা অ্যান্সারই হবে, ট্রাস্ট মি, প্রত্যেকটা অ্যান্সারই হবে। অনেকে যেটা করে, অনেকে সময় বাঁচিয়ে থেকে প্রশ্নই ঠিক মতো পড়ে না, তারা কিওয়ার্ড দেখেই হচ্ছে প্যাসেজ দৌড় মারে। দেখবেন এরা কি করে, তখন আবার প্যাসেজ যাবে, আবার প্রশ্ন আসবে, আবার এইভাবে করলে হবে না। আগে প্রশ্নটা বুঝবেন এন্ড দেন প্রশ্নে কি চাইছে সেটা বুঝতে হবে, তারপর আপনি প্যাসেজে যাবেন কিওয়ার্ড নিয়ে। তারপর দ্রুত স্ক্যান করতে হবে। অনেকে যেটা করে, ধরেন স্ক্যান করে, দেখেন আমি বলি, অনেকে যেটা করে স্ক্যান করে কিভাবে লাইন বাই লাইন পড়ে। না না, আপনি লাইন বাই লাইন পড়ে আপনার সময় নষ্ট করবেন না, আপনার লাইন বাই লাইন পড়তে বলেন নাই। এতে কি, এটা আপনাদের দোষ না, এটা আমাদের ব্রেইনে আমাদের ফোকাস করে যে তুই প্রতিটা লাইন পড়, নাইলে তুই মিস করবি স্ক্যান। তাই না? অনেকেরই আচ্ছা কিন্তু আপু, মানে কি রিডিং আন্ডারস্ট্যান্ডিংটা বাড়ানোর জন্য, মানে কিভাবে রিডিংটা পড়বো এইটা একটু বলেন। আন্ডারস্ট্যান্ডিং বাড়ানোর জন্য আমি যেটা সাজেস্ট করবো যে আপনারা রিডিংটা পড়েন জানার জন্য। এটাই হচ্ছে সাজেশন, যে এখানে কি বলছে সেটা আপনি বোঝার চেষ্টা করেন। যখন আপনি একটা জিনিস বোঝার চেষ্টা করবেন, জানার জন্য পড়বেন, তখন দেখবেন কি রিডিংটা ইজি লাগতেছে। আর এখানে অনেকগুলা ট্র্যাপ থাকে। প্রথম ট্র্যাপ আমাদের ভোকাবুলারি, লাইক আমরা আমাদের ভোকাবুলারি লিমিটেড। তো যে কারণে যেটা হয়, আমরা আসলে অনেক কিছু পড়ে বুঝতে পারি না, এটা একটা সমস্যা। দ্বিতীয় সমস্যা, আমরা সেন্টেন্স স্ট্রাকচার বুঝি না। যেমন ধরেন আহ অ্যাক্টিভ যখন বলে তখন আমরা বুঝি, বাট যখন একটু প্যাসিভ করে দেয় তখন আমরা না আসলে সাবজেক্ট কোনটা অবজেক্ট কোনটা বা এখানে কাকে কি বুঝাইতেছে সেটা আমরা বুঝতে পারি না, এটা একটা বড় সমস্যা। সো সেন্টেন্স স্ট্রাকচার সম্পর্কে ধারণা থাকা দরকার। আবার তৃতীয় হচ্ছে রিলেট করা। যেমন ধরেন কমপ্লেক্স সেন্টেন্স যেটা হয়, তারা কি করে কমা দিয়ে দিয়ে ডিটেলস তৈরি করে। যেমন ধরেন যে পর্যন্ত না কমা শেষ হয়েছে পর্যন্ত কি সেটা চলতেছে, চলমান এটা। আর একটা জিনিস হচ্ছে দিস দ্যাট। যখন আপনি দেখবেন যে দিস দ্যাট হুইচ, আপনি বুঝবেন এটা আগের সেন্টেন্সের কোনো কিছুর সাথে রিলেট। এভাবে করে আপনি যখন পড়বেন বা পড়ার হ্যাবিট করবেন, আপনি দেখবেন রিডিং লাইক পিস অফ কেক, মানে সহজ একটা জিনিস। ক্লিয়ার? আপু ভোকাবুলারির আপু বইয়ে তো এটাকে কি ডিরেক্ট কোশ্চেন করানো হয়েছে? ডিরেক্ট কোশ্চেন, ডিরেক্ট কোশ্চেন অনেক আসে না, বাট আপনাদের ডিরেক্ট কোশ্চেন আপু ডিরেক্ট কোশ্চেন খুবই কম আসে আর কি। কি বলেন? আপু বললাম যে যে আমি একজনের কাছে শুনছিলাম যে 18, 19, 17, 18, 19, 20 এই চারটা বইয়ের থেকে মানে রিডিং এর এইগুলা থেকে যেগুলো ভোকাবুলারি আছে ওগুলা পড়লেই নাকি এনাফ। আহ আমার আমার নোট খাতা না লাইক ছিল এখানের মধ্যে না, রিডিং এর আপনার একেবারে 1 থেকে 20 পর্যন্ত সবগুলো ভোকাবুলারি ছিল। ওইটা খুঁজতে হবে, বুঝছেন? ওটার মধ্যে আমার একেবারে ওইখানে আমার কয়টা ভোকাবুলারি ছিল আপনাকে বলি। ওইখানে ছিল হচ্ছে আপনার 946টা বা 950টা, আমার যতটুকু মনে পড়ে। মানে রিডিং এর যতগুলো ভোকাবুলারি ছিল আর কি, সবগুলোই।
আর তার মধ্যে থেকে ওই বই থেকে আমি নোট করছিলাম খাতার মধ্যে, ওইখান থেকে আমার মনে হয় 500 বা 600 মধ্যে ভোকাবুলারি পাইছি। অলরেডি আপনাদের অনেকগুলো দেওয়া হয়েছে ওইখান থেকে, বেশিরভাগই দেওয়া হয়েছে। সো এগুলা পারলে আমি মনে করি যে আপনার কাছে রিডিংটা ইজি লাগবে। আরেকটা আপু, যে আপনি যে বলছিলেন যে আহ জুনের 10 তারিখ থেকে নাকি যে রাইটিং এ মানে লিখিত পেপার বেসড হবে, এটা জুনের না জুলাইয়ের? এটা এটা বলছে কি দেখেন, তারা কিন্তু মাস উল্লেখ করে না, তারা বলছে মিড। আমরা যদি মিড ধরি, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন, জুনের মধ্যে কিন্তু মিডটা পড়ে লজিকলি ধরতে গেলে। অর্থাৎ আমি আশা করি যে জুনের মধ্যে হচ্ছে আপনারা রাইটিংটা পেপার বেস পাবেন। আচ্ছা। ওকে, এই রেকর্ডটা আমি এখন